শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প, আর গল্পের ভেতর জীবন। কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমাদের গলিটা এঁকে বেঁকে তিনটে মোড় ঘুরে যেখানে বড় রাস্তায় পড়েছে, একটা বিরাট সাদা মোটর গাড়ি সেখানে এসে থামল। অত বড় গাড়ি আমাদের পাড়ার লোকেরা কখনো দেখেনি, তাই তারা ভিড় করে গাড়ি থেকে বেশ কিছুটা দূরে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো কুচকুচে কালো এক মধ্যবয়সী বিদেশি, মুখে চুরুট, চোখে কালো চশমা, গাড়ির রঙের মতনই পরনে সাদা কোট ও ট্রাউজার্স, চুল কাঁচা পাকায় মেশা। মেয়েদের দিকে তাকিয়ে বিদেশি হাত নেড়ে পর্তুগিজ ভাষায় কি একটা বলল। আমার পাড়ার লোকেরা বাংলা এবং একটু আধটু ইংরেজি, হিন্দি আর ওড়িয়া ছাড়া কোনো ভাষা বোঝে না। তারা মুখ চাওয়াচাওয়ি করতে থাকলো। বিদেশি আবার কথা বলল। কথার ভঙ্গিতে বোঝা যায় কিছু একটা জানতে চাইছে বা খোঁজ করছে। প্রসূন ভট্টাচার্য নামে একটি ছেলে কি এই রাস্তায় বাস করে? বিদেশির মুখে বাংলা শুনে ওরা থতমত হয়ে অবাক হলো, ভরসাও পেল। সঙ্গে সঙ্গে কৌতূহলে ভন ভন করে বলে উঠল, প্রসূন প্রসূন প্রসূন, কি দরকার? প্রসূন মানে অনিল ভাজের বড় ছেলে? হ্যাঁ, তার সঙ্গে দেখা করতে চাই। বিদেশি আশ্বস্ত হয়ে নুটুদাকে বলল, প্রসূনের সঙ্গে কেন দেখা করবেন? বিদেশির চুরুটটা নিভে গেছিল। লাইটার জেলে সেটা ধরাতে ধরাতে বলল, আমি ব্রাজিল থেকে এসেছি। ম্যান্টোস ফুটবল ক্লাবের নাম শুনেছেন বোধহয়। আমি সেই ক্লাবের ম্যানেজার। প্রসূন যদি রাজি হয় আমরা ওকে নেব। নেবেন মানে? কত টাকা দেবেন শুনে? সেটা ওর বাবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। প্রসূন তো এখন নাবালক। আমরা সব খবর সংগ্রহ করেছি। ওর বয়স এখন 17 বছর 4 মাস। নটুদা বিদেশিকে নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা হলেন। পিছনে পাড়ার লোকের মিছিল। আমাদের বাড়িতে যেতে হলে 2.5 হাত চওড়া একটা মাটির গলিতে ঢুকতে হয়। একতলায় আমরা আর নটুদারা ভাড়া থাকি, 1.5 খানা করে ঘর নিয়ে। দোতলায় থাকে বাড়িওয়ালা বিশ্বনাথ দত্ত, তার 4 মেয়ে, দুজনের বিয়ে হয়ে গেছে। বিশ্বনাথ বা বিশুবাবু বাড়ি থেকে তখন বের হচ্ছিলেন। হঠাৎ একজন বিদেশির পিছনে সারা পাড়ার লোককে গলিতে ঢুকতে দেখে তিনি ভড়কে গেলেন। তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে সেজ মেয়ে সোনামুখীকে পাঠিয়ে দিলেন। বিশুবাবুর পুলিশকে ভীষণ ভয়। বাবা ঘরে চৌকিতে বসে দেয়ালে ঠেস দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। মা রান্না করে। আমরা 2 ভাই 1 বোন। আমার পর পিন্টু, তারপর পুতুল। নটুদা বাড়িতে ঢুকেই অনিল বাবু বলে ঘরের বাইরে দাঁড়িয়ে চেঁচাতে শুরু করলেন। বাবা গম্ভীর প্রকৃতির মানুষ, অত্যন্ত কম কথা বলেন। অধিকাংশ দিনই আমার সঙ্গে তো একটা কথাও হয় না। আমি ওনাকে এড়িয়ে চলি। অনিল বাবু, সন্তোষ ক্লাবের ম্যানেজার এসেছে জানেন তো? পেলে ওই ক্লাবের প্লেয়ার। কে পেলে? কোথায় বাড়ি? নটুদা থতমত খেয়ে গেলেন। বিদেশি মৃদু হেসে এগিয়ে এসে বলল, ম্যান্টোস ক্লাব ব্রাজিলে।
মেন্টোস খুব নামকরা বন্দর, সেখান থেকে কফি চালান যায় সারা পৃথিবীতে। আমাদের ক্লাব পৃথিবীর সেরা ক্লাবগুলোর একটা। পেলে পৃথিবীর সেরা ফুটবলার, অত বড় গুণী প্লেয়ার এখনো দেখা যায়নি। বাবা পিছনের ভিড়ের উপর আলতোভাবে চোখ বুলিয়ে বললেন, আমি ফুটবলের কোনো খবর রাখি না। আপনার কি প্রয়োজন বলুন। আপনার ছেলে প্রসূনকে আমাদের ক্লাবে খেলাতে চাই। রসুনের সঙ্গে কথা বলুন, এ ব্যাপারে আমি কিছু জানি না। বাবা এই বলেই ঘরে ঢুকে গেলেন। বিদেশিও সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল এবং পিছনে নটুবাবু। বিশুবাবু ইতিমধ্যেই পুলিশ নয় জেনে এগিয়ে এসে আমাদের ঘরের দরজায় দাঁড়ালেন। প্রসূন নাবালক, ও তো কন্ট্রাক্ট সই করতে পারবে না। ওর অভিভাবক হিসেবে আপনাকেই তো করতে হবে। না, আমি ফুটবল খেলার কোনো কিছুতে সই করব না। আমার ছেলের সর্বনাশ করে তার অভিশাপ কুড়োতে চাই না। নটুদা ফিসফিস করে বিদেশিকে বললেন, অনিলবাবু একসময় ফুটবল খেলতেন। কলকাতার সব থেকে বড় টিম যুগের যাত্রীর দুর্ধর্ষ লেফটিন ছিলেন। তারপর রোভার্টস খেলতে গিয়ে বাঁ হাঁটুতে চোট লাগলো, খেলা ছেড়ে দিলেন। কে বলেছে খেলা ছেড়ে দিয়েছি? খেলা আমি ছাড়তে বাধ্য হয়েছি। সেই ইনজুরির কোনো চিকিৎসা হয়নি। আমার নিজের সাধ্য ছিল না। ক্লাব ও ট্রিটমেন্টের জন্য একটা পয়সা দেয়নি। ছেঁড়া কার্টিলেজ নিয়ে আজও আমি চলছি। আমাকে সেই চোট নিয়ে জোর করে খেলালো আইএফএসএল ফাইনালে ইস্ট বেঙ্গলের সঙ্গে। খেলা ভাঙা 3 মিনিট আগে তখনও গোললেস। ওপেন নেট গোল আমার সামনে। তাজ মোহাম্মদ মাটিতে, ব্যোমকেশ বোস ছুটে আসছে। ঘটক গোল ছেড়ে বেরোবে কিনা ঠিক করতে পারছে না। সারা মাঠ আকাশ কাঁপিয়ে গোলের জন্য চিৎকার করে উঠেছে। আর মাত্র 6 গজ দূর থেকে আমি বাইরে মারলাম। উত্তেজিত হয়ে এত কথা বলে বাবা যেন লজ্জা পেলেন। মাথা নিচু করে বাঁ পা মেঝেতে ঘষড়ে ঘষড়ে তক্তপোষে গিয়ে বসলেন। তারপর ফ্যাকাশে হেসে মুখ তুলে বললেন, আমি বলেছিলাম পারবো না, খেলতে পারবো না। জোর করে আমায় খেলালো ইঞ্জেকশন দিয়ে। বলেছিল খেললে একটা চাকরি করে দেবে। আমি কিন্তু সত্যি অনেক চেষ্টা করেছিলাম গোলে মারতে। বাবা চুপ করে যেতে যেতে অস্ফুটে বললেন, আমার সারা মুখে থুতু দিয়ে ওরা বলল ঘুষ খেয়েছি। বাড়ি ফেরার সময় মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল। বাবা অন্যমনস্কের মতো কপালের ঠিক মাঝে টিপের মতন কাটা দাগটায় আঙুল বোলালেন। পৃথিবীর সব জায়গাতেই ফুটবলারদের এই ভাগ্যই হয়। কেন হবে? আমি যখন হাঁটু চেপে মাটিতে গড়িয়ে পড়লাম, সবাই বলল ভান করছি। ওরা একবার ভেবে দেখল না যে লোকটা 6 গজ থেকে শট নিতে পারল না। সে এতদিন 25-30 গজ থেকে অনায়াসে গোল করেছে। সে 2 বছর টপ স্কোরার ছিল লিগে। ওরা নিষ্ঠুরের মতো অপমান করল। অথচ শিল্ড উইনারের মেডেলের জন্য আমি কতদিন স্বপ্ন দেখেছি। আমার গোলে ক্লাব শিল্ড পাচ্ছে। বাবা চুপ করলেন। আমরা ভালো টাকা দেব। প্রথম সিজনে এ মাসে যা দেব ভারতীয় মুদ্রায় তার মূল্য 2000 টাকা। সেকেন্ড টিমে আমরা এই রকমই দিই। খেলা দেখিয়ে ফার্স্ট টিমে এসে যদি ভালো খেলে তবে মাইনে, বোনাস, বিজ্ঞাপন থেকে রোজগার সব মিলিয়ে বছরে 2 লক্ষ টাকা তো পাবেই। তখন বিশুবাবু বলে ঘরে ঢুকলেন। নটুদা ফ্যাল ফ্যাল করে বিদেশির মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন না। দরজার বাইরে ভিড়টা সরব হয়ে উঠল। প্রসূনের এত এলেম, ছোড়াটাকে দেখে তো কিছু বোঝা যায় না। বাবা অরুণা গ্লাস ফ্যাক্টরিতে টাইম কিপারের কাজ করেন। 3 মাসের ওপর লক আউট চলছে। 35 টাকা ঘর ভাড়া, কিন্তু বাবা 1 মাসের জন্য বাকি ফেলেননি। অসম্ভব আত্মসম্মান বোধ। বাড়িওয়ালা অপমান করবে এটা তার কাছে অসহ্য ব্যাপার। মার কাছে শুনেছি একটা ওষুধের দোকানে কাজ করেন। প্রতিদিন দুপুরে বাবা কাজে বেরিয়ে যান, ফেরেন অনেক রাতে। তখন আমি ঘুমিয়ে থাকি। আপনি প্রসূনের সঙ্গেই কথা বলুন।
গত 20 বছর আমি ফুটবল মাঠে যাইনি, খবরের কাগজের খেলার পাতাটাও পড়ি না। আমি এ ব্যাপারে হ্যাঁ অথবা না কোনোটাই বলবো না। অনিল বাবু লক্ষ টাকা পর্যন্ত রোজগার করবে প্রসূন, আপনি রাজার হলে থাকবেন। ফুটবলারের আত্মসম্মান বোধ আছে। আমি কোনোদিন প্রসূনকে ফুটবল খেলতে বলিনি। সে নিজের আগ্রহে খেলে, আমি কোনোদিন তার খেলা দেখিনি। ফুটবল সম্পর্কে কোনো কথাও আমি শুনতে চাই না। আমার যা বলার বলে দিয়েছি। বিদেশি অনেক কথা বাবাকে বলল। বাবা শুধু ঘাড় হেঁট করে এক গুঁয়ের মতো মাথা নেড়ে গেলেন। নটুদা বিশুবাবু বাবাকে বোঝাবার চেষ্টা করতে লাগলেন। অবশেষে বিদেশি একটা কার্ড বাবার হাতে দিয়ে বলল, এতে আমার ঠিকানা লেখা আছে, আপনি চিন্তা করুন, তারপর আমাকে চিঠি দেবেন। পেলে রিটায়ার করবে শিগগিরই। আমরা সেই জায়গায় প্রসূনকে খেলাবার জন্য ওকে তৈরি করে নিতে চাই। বিদেশি ঘর থেকে বেরিয়ে এলো, তার সঙ্গে সবাই। ফাঁকা ঘরে বাবা একা বসে, হাতে কার্ডটা। তারপর উঠে জানলায় এলেন। কার্ডটা কুচি কুচি করে জানলা দিয়ে ছুঁড়ে দিলেন উঠোনে। একরাশ শিউলি ফুলের মতো কুচিগুলো ছড়িয়ে পড়ল। মা রান্নাঘর থেকে ছুটে গিয়ে কার্ডের টুকরোগুলো কুড়োতে শুরু করলেন। তার পিছনে নীলিমা। কুড়োতে কুড়োতে নীলিমা আমার ঘরের জানলার কাছে এসে ফিস ফিস করে ডাকলো, প্রসূন, এই প্রসূন, ওঠো ওঠো, 5টা যে বাজে। ধড়মড় করে উঠে বসলাম। জানলায় তাকিয়ে দেখি নীলিমা। ডেকে দিতে বলেছিলে না? আমাদের ঘড়ি নেই। নীলিমাকে কাল রাতে বলে রেখেছিলাম ভোর 5টায় ডেকে দিতে। ওর স্কুল সকালে। খুব ভোরে উঠে জল তোলে, উনুন ধরিয়ে বাবার জন্য ভাত রেঁধে ও স্কুলে যায়। আজ সকালে শোভাবাজার ইউনিয়নের মাঠে আমি, নিমাই আর আনোয়ার ট্রায়াল দিতে যাব। হর্ষদা ইউনিয়নের কোচ বিপিন সিংহকে বলে রেখেছেন। বিছানায় কিছুক্ষণ বসে স্বপ্নের কথা ভাবলাম। ভাবতে ভাবতে লজ্জা পেলাম। এরকম অবাস্তব উদ্ভট স্বপ্ন যে কেন দেখতে গেলাম সেটা ভেবে অবাক লাগলো। তবে স্বপ্নে অবাস্তব অকল্পনীয় ব্যাপারই ঘটে। পর্তুগিজ ভাষী ব্রাজিলের লোক কিনা বাংলায় কথা বলছে, এমন না হলে আর স্বপ্ন বলা হয় কেন? কিন্তু শুনেছি অকারণে কেউ স্বপ্ন দেখে না। কোনো কোনো সময় যা ভাবি বা মনে মনে পেতে বা হতে ইচ্ছে করে সেটাই স্বপ্ন হয়ে ফুটে ওঠে। তাহলে আমি কি পেলে হতে চাই? উফ, কি সাহস আমার! পেলে পেলে নামটা খুব নরম স্বরে ফিসফিসিয়ে বার কয়েক উচ্চারণ করলাম। ওর গল্প হর্ষদার কাছে বহুবার শুনেছি। হর্ষদা ভীষণ বই পড়েন আর খেলা দেখেন। জীবনে কখনো ফুটবল খেলেননি। আগে আমাদের পাড়ায় থাকতেন, ছোটবেলা থেকে আমায় চেনেন। হর্ষদাই প্রথম আমায় বলেন, প্রসূন, তোমার মধ্যে ফুটবল খেলা আছে, মন দিয়ে খেলেও অনেক বড় হতে পারবে। কিন্তু পেলে হবার ইচ্ছেটা কখন যে মনের মধ্যে গজিয়ে উঠেছে সেটা তো একদমই টের পাইনি। আমার ডান পায়ে প্রচণ্ড শট, কিন্তু বাঁ পা ভালো চলে না। বল নিখুঁতভাবে ট্র্যাপ করতে পারি না। হেড করার সময় চোখ বুজে কুঁকড়ে যায়। সবাই বলে বটে আমি খুব স্পিডি আর ভালো ড্রিবলও করতে পারি, কিন্তু 70 মিনিট খেলার দম আমার নেই। কখন ফাঁকা জমিতে গিয়ে বলের জন্য অপেক্ষা করব তাও জানি না। আরও অনেক ঘাটতি আমার আছে, অথচ আমি কিনা পেলের জায়গায় খেলার স্বপ্ন দেখছি। আমি যে আস্ত গাড়ল তাতে সন্দেহ নেই। নিজের ওপর খানিকটা রাগও হতে লাগলো। স্বপ্নের কথা যদি নিমাইটা শোনে তাহলে আমায় নিয়ে হাসাহাসি তো করবেই। 2 লক্ষ টাকা বছরে, রীতিমতো মাথা খারাপ হলে তবেই এত টাকার কথা কল্পনা করা যায়। কালো দুপুরে আমরা 6 খানার বেশি রুটি কেউ খাইনি, রাত্রে 4 খানা। নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছিল, তবু রাত্রে পুতুল আর পিন্টুকে আমার থেকে 1 খানা ছিঁড়ে 2 ভাগ করে দিয়েছি। মাকে বলে রেখেছিলাম আমার জন্য আজ সকালে 2 খানা রুটি যেন রেখে দেয়। আজ ট্রায়ালের দিন, একদম খালি পেটে মাঠে নামতে ভরসা হচ্ছে না, যদি ব্যথা খিমচে ধরে। মাকে অবশ্য ট্রায়ালের কথা বলেছি, আর নীলিমাও জানে। আমার ঘরটা স্যাঁতস্যাঁতে, আর দুপুরেও মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে। অর্ধেক দেয়ালের বালি খসে গেছে, কড়ি কাঠে উই। একমাত্র জানলাটার
দুটো কপাটেরই কবজা ভাঙা। বৃষ্টি হলে বেশ অসুবিধা হয়। এই ঘরটাকে পুরো ঘর কোনোভাবেই বলা যায় না। লম্বায় 8 ফুট, চওড়ায় 5 ফুট। আমি একা থাকি, একটা টুলও রাখার জায়গা নেই। দেয়ালে তাক আছে, আমার স্কুলের কয়েকটা বই সেখানে পড়ে আছে। দুটো প্যান্ট আর জামা দড়িতে ঝুলছে। মা ঘরে ঢুকলেন। খোকা, উঠে পড়েছিস? এক্ষুনি বেরোবি? হ্যাঁ, বাবা উঠেছে? আমি ঘর থেকে বেরোবার সময় বললাম। না, গাটা কেমন গরম গরম, জ্বর আসবে বোধহয়। মা আমায় 4খানা রুটি দিলেন। আমার বরাবরই মনে হয় সকলের থেকে মা আমাকেই বেশি ভালোবাসেন। রাত্রে নিশ্চয় না খেয়ে আমার জন্য রুটি রেখে দিয়েছেন। অন্য সময় এই নিয়ে রাগারাগি শুরু করে দিতাম, আজ করলাম না। 7টার মধ্যে মাঠে পৌঁছতে হবে। নিমাই আর আনোয়ার বটতলা বাস স্টপে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। বেরোবার সময় মাকে হঠাৎ প্রণাম করলাম। ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলতে যাচ্ছি না, ট্রায়াল দিতে যাচ্ছি মাত্র। যদি বিপিন সিংহের পছন্দ হয় তাহলে ময়দানের ঘেরা মাঠে খেলার সুযোগ আসবে। ফুটবল আমার কাছে রূপকথার একটা প্রাসাদ, যে আশা মনে মনে বহুদিন ধরে লালন করে আসছি। আজ তার দরজায় পৌঁছতে যাচ্ছি মাত্র। যদি ঢুকতে পারি তাহলে একটা তলা নিচে ফেলে উপর তলায় উঠতেই হবে। সেজন্য যত পরিশ্রম করা দরকার আমি করবই। মা আমাকে বুকে চেপে ধরে কপালে ঠোঁট ছোঁয়ালেন। খোকা, মন দিয়ে চেষ্টা করবি। কিটব্যাগটা হাতে নিয়ে হনহনিয়ে যখন বটতলার দিকে যাচ্ছি তখন মনের মধ্যে মার কথাটাই গুনগুন করছিল। মন দিয়ে কেন, প্রাণ দিয়ে চেষ্টা করব। মা সারা জীবন কষ্টে কাটিয়েছেন, ওনাকে সুখী করবই। ফুটবলাররা চাকরি পায়, ক্লাব থেকে টাকাও পায়। আমি জানি শোভাবাজার ইউনিয়ন টাকা দেবে না, দেবার সামর্থ্যও নেই। মোহনবাগান, ইস্টবেঙ্গল বা যুগের যাত্রীতে আমাকে যেতেই হবে। যাবার প্রথম ধাপ শোভাবাজার। 1 কি 2 বছরের মধ্যে চোখে পড়াতেই হবে আমার খেলা দেখিয়েই বড় ক্লাবে যেতে চাই। তারপর একদিন ইন্ডিয়ার জার্সিও পরব। টাকা আর খ্যাতি দুটোই আমার চাই, তবে এখন দরকার শেষেরটা। নিমাই আর আনোয়ার বটতলায় দাঁড়িয়ে। আমি পৌঁছানো মাত্র আনোয়ার হাত ঘড়িতে সময় দেখে বলল, 6:30টার মধ্যে পৌঁছে যাব। আমরা তিনজনেই যে উৎকণ্ঠা আর উত্তেজনার শিকার হয়েছি সেটা বোঝা গেল। কেউ আমরা কথা বলতে চাইলাম না। সব থেকে বেশি কথা বলে নিমাই। লোকের পিছনে লাগতে কিংবা কারুর ভঙ্গি বা গলার স্বর নকল করে হাসাতে নিমাই একেবারে ওস্তাদ। আমাদের বাড়ি থেকে মাইলখানেক দূরে শান্তিপল্লী নামে এক জবরদখল কলোনিতে থাকে। বাবা নেই, দাদার কাপড়ের দোকান আছে। নিমাই ক্লাস 5-এ ফেল করার পর আর্ট স্কুলে যায়নি। বন্ধুদের মধ্যে অবস্থা ভালো আনোয়ারের। টকটকে রং, 6 ফুট লম্বা, ওজন 65 কেজি। একটা হোটেল আর 2টো বস্তির মালিক ওর বাবা। ধীর শান্ত প্রকৃতির আনোয়ারের খেলা, তার ব্যবহার এবং জামা প্যান্টের মতনই পরিচ্ছন্ন। এখন পার্ট 1 কমার্সের ছাত্র। আমার এবং নিমাইয়ের থেকে বছর 3-এর বড়। আনোয়ার সঙ্গে থাকলে আমাদের পকেট থেকে একটা পয়সাও বার করতে হয় না। বলা বাহুল্য, ওকে ছাড়া আমার সিকি মাইলও চলে না। বাসে আমরা শ্যামবাজার পর্যন্ত একটাও কথা বললাম না। আমার একবার শুধু মনে হয়েছিল বাবাকেও প্রণাম করলে হতো, কিন্তু মনের কোথাও যেন একটা চাপা অভিমান বাবার সম্পর্কে রয়ে গেছে। একদিনও আমার খেলার বিষয়ে একটা কথাও বলেননি, একবারও খোঁজ নেননি আমি কেমন খেলছি। আমার খেলা দেখতেও যাননি কখনো। ফুটবল সম্পর্কে বাবার তীব্র ঘৃণা আমি ওর ঔদাসীন্যের মধ্য দিয়েই বুঝতে পারি। মা মাঝে মাঝে বলতেন, সে তোর বাবার থেকেই জেনে টেনে নিসগে। তারপর বলতেন, না থাকে। একবার শুধু কানে এসেছিল, মার কি একটা কথার জবাবে বাবা বললেন, ফুটবল আমাকে ফোঁপড়া করে দিয়েছে, খোকাকেও দেবে, ওকে বারণ করো। শ্যামবাজার থেকে বাস বদল করে এসপ্ল্যানেডে নামলাম ঠিক 6:15। শোভাবাজার টেন্টে পৌঁছে দেখি 12 ছেলে ড্রেস করায় ব্যস্ত। একজনকে জিজ্ঞাসা করতে সে বলল, বিপিন দা আসবে 7টায়। আমরা এখন রেড রোড দিয়ে সোজা গিয়ে ট্রাম লাইন পেরিয়ে
প্যারেড গ্রাউন্ডটাকে চক্কর দেবো, ফিরে এসে দেখবো বিপিনদা অপেক্ষা করছে। ভেবে পেলাম না এখন আমরা তিনজন কি করব। আনোয়ারি বলল, বসে থেকে কি করব, চল ওদের সঙ্গে দৌড়ই, বিপিন দাদা তো ইমপ্রেসড হবে। আমরাও ড্রেস করে ওদের সঙ্গে দৌড়ে যোগ দিলাম। মিনিট 5 দৌড়বার পর ওরা প্যারেড গ্রাউন্ডের দিকে না ঘুরে বাঁদিকে এসপ্ল্যানেড মুখ হলো। তারপর ময়দান হকার্স মার্কেটে ঢুকে টিউবওয়েল থেকে জল নিয়ে জামায়, মুখে আর পায়ে ছিটিয়ে আমাদের দিকে হাসলো। দাঁড়িয়ে দেখছো কি, গায়ে জল লাগাও, ঘামে জব জব না করলে বিপিনটা খুশি হবে না, আবার ছোটাবে। এবার এখান থেকে হাঁপাতে হাঁপাতে সোজা টেন্টে। ওদের মধ্যে সব থেকে বয়স্ক যে আমাদের লক্ষ্য করে বলল, খবরদার বিপিনদাকে সব বলবে না, যদি ফাঁস করো তাহলে। গাঁট্টা গোট্টা একজন ভয়ঙ্কর চোখে আমাদের তিনজনের দিকে তাকালো। আমরা কোনো প্রশ্ন না করে ওদের মতো গায়ে মাথায় জল দিয়ে ঘাম জবজবে হয়ে নিলাম। যেহেতু নতুন তাই একজন অনুগ্রহ করে ব্যাপারটা বুঝিয়ে দিল। রোজ রোজ এতখানি করে একঘেয়ে ডিম, 1 মাসেই তো টিভি ধরে যাবে, তাই খাটনি কমাবার জন্যই এসব করি। বিপিনদা জানতে দৌড় কি ভালো লাগে, দৌড়ের পরই পাটি করে খেলা, তারপর পাতলা 2 পিস রুটি আর একটা পারলে কিন্তু রক্ষে নেই, মাঠে দাঁড়িয়ে চোখের সামনে 20 পাক দৌড় করাবো। আমরা তো আর চ্যাম্পিয়নশিপ ফাইট করতে যাবো না, নেমেও যাবো না, এখন তো রেলিগেশন প্রমোশন বন্ধ, তবে এত দৌড়াবার দরকারটা কি? অফিসের খেলা আছে, ক্ষেপের খেলা আছে, এত ধকল কি সামলানো যায়? আর একজন এই বলে আমাদের যাবতীয় কৌতূহল মিটিয়ে দিল। প্রথম দিনেই এইরকম রূঢ় ধাক্কায় গড়ের মাঠ সম্পর্কে মোহভঙ্গ হবে আশা করিনি। আমাদের টগবগে উৎসাহ এইখানেই খানিকটা থিতিয়ে গেল। কিছুক্ষণ পর এইবার চল রে বলে ওরা টেন্টের দিকে আবার দৌড় শুরু করলো। আমরা ওদের পিছু নিলাম। বেঁটে টাকমাথা এক প্রৌঢ় মাঠের মাঝে দাঁড়িয়ে আছে, পায়ের কাছে গুটি 4 বল, হাফ প্যান্টটা হাঁটুর নিচে ঢলঢল করছে, ভুঁড়ি দেখে মনে হয় গেঞ্জির নিচে আরেকটি বল রয়েছে। আমরা দৌড়ে এসে ওকে গোল দিয়ে ঘিরে দাঁড়ালাম। একজন পেটে হাত দিয়ে কুঁজো হয়ে হাঁপাতে লাগলো, একজন শুয়ে পড়ল, আর একজন বলল, বিপিনদা যা খাটান, উফ আর পারা যায় না, এবার আমরা শিওর মরে যাব। বিপিনদার মুখ খুশিতে ঝকমক করে উঠল, কিন্তু যথাসম্ভব গম্ভীর হয়ে বললেন, কষ্ট না করলে কি কেষ্ট মেলে রে? বড় প্লেয়ার কি আর অমনি অমনি হওয়া যায়? তোদের আর কি খাটাচ্ছি? আমরা খেলার দিন 250 ডন, 500 বৈঠক, আর মাঠে 40 পাক দিয়ে গুনে গুনে 100 শট মেরে 200 দুধ আর 1/2 বাদাম খেয়ে বাবুঘাটে চলে যেতুম। গঙ্গা মাটি মেখে 2 ঘন্টা বসে থাকতুম, তারপর দুপুরে 5 ঘন্টা ঘুমিয়ে মাঠে নামতুম। হ্যাঁ, ফুটবল খেলতো না কুস্তি করতো? বিপিনদা বোধহয় আঁচ করতে পেরেছেন যে কেউ একজন মন্তব্য করেছে। তিনি আন্দাজে আমার দিকে তাকালেন। আমি কাঁটা হয়ে গেলাম। ইয়েস, কি যেন বললে? আমি নীতিমতো নার্ভাস হয়ে কি বলবো ভেবে পাচ্ছি না। তখন পিছন থেকে বলে উঠতে শুনলাম, আমি বলছিলাম যে বিপিনদার সময় মিলিটারির সঙ্গে খেলতে হতো কি না, তাই ট্রেনিং খাওয়া দাওয়া ছিল মিলিটারি ধরনের। তাই শুনে এ বলল এইভাবে কুস্তি হয়, ফুটবল খেলা হয় না। চমকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখি গাঁট্টা গোট্টার তর্জনী আমার দিকে তোলা এবং মুখটি নির্বিকার সারল্যে ভরা। অনেকে মুখ টিপে হাসছে। বাজে কথা, রসুন আগাগোড়া চুপ করে আছে। কুস্তির কথা তুমিই বলেছো, আমি পরিষ্কার শুনেছি। কে বলেছে আমি বলেছি? গাঁট্টা গোট্টা তেরিয়া হয়ে 1 পা এগিয়ে এসেই কি ভেবে থমকে গেল। আনোয়ার তার হাফ পাউন্ড পাউরুটির মতো বাইসেপ দুটো একবার শক্ত করেই আলগা করে দিল। বিপিনদা কিন্তু বেশ খুশি হয়েই বললেন, কারেক্ট কারেক্ট, ফুটবল খেলতে হলে কুস্তির কিছু কিছু ব্যাচ জানা দরকার, বিশেষ করে লেঙ্গি মারা। তোমরা হর্ষর কাছ থেকে এসেছো? আমরা ঘাড় নাড়লাম। উনি আবার খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, যাও যাও, ওধারে গিয়ে শট করো, কত দূর মারতে পারো দেখি। যাক, কিছু একটা দেখাবার মতো কাজ প্রথম দিনে পাওয়া গেল। আমি আর নিমাই একদিকে, আর 60-65 গজ দূরে আনোয়ারের শটের জোর প্রচণ্ড। আনোয়ারের পেনাল্টি শট আটকাতে গিয়ে এক গোলকিপারের কবজি ভেঙে যায়। শুনেছি শৈলেন মান্নার শটে খুব জোর ছিল। আমি জোর দেখাবার বদলে কেরামতি দেখাতে লাগলাম।
আউটসুইং করলাম, চিপ করলাম, ভলি আর সিজারিয়ান মারলাম, 2-4 বার বাইসাইকেল কিক করার চেষ্টা করলাম, হলো না। পেলের ছবি দেখে এটা নকল করার চেষ্টা করেছিলাম। পরে অবশ্য বুঝি রীতিমতো জিমন্যাস্টিক্স না জানলে এই শট মারা যায় না। একজন দেখিয়ে দেবার লোকও চাই। আনোয়ার বিরাট বিরাট শট করে যাচ্ছে, নিমাই কুড়িয়ে আনছে আর গাঁই গুঁই করছে। আমি যেন চাকুর, কিচ্ছু হবে না, শুধু শর্ট করতেই জানি। আমরা বাদ পড়ে যাব প্রসূন, বুঝলি? আনোয়ারটার স্কিল বলতে তো ঘন্টা। বিপিনদাকে বল না এবার একটু ট্র্যাপিং, হেডিং, ড্রিবলিং করে দেখাই। বিপিনদা অন্য ছেলেদের দিয়ে একই জিনিস করাচ্ছিলেন, লম্বা লম্বা শট। ওর কাছে গিয়ে বললাম, বিপিনদা এবার একটু স্কিল প্র্যাকটিস করব। স্কিল? স্কিল কি করবে তা দিয়ে? মানে খেলতে গেলে তো স্কিল ছাড়া তো খেলা যাবে না। বিপিনদার মুখ এমন হয়ে উঠল যেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে কাউকে জুতো পায়ে ঢুকতে দেখেছেন। 28টা ম্যাচ খেলে আমরা গতবার 7 পয়েন্ট পেয়েছি, তার আগের বছর পেয়েছিলাম 5 পয়েন্ট। লিগের ওঠানামা ছিল না, তাই রক্ষে। স্কিল লাগে যারা চ্যাম্পিয়নশিপ ফাইট করে। মোহনবাগান, ইস্টবেঙ্গল যুগের যাত্রী এদের। আমরা ফাইট করি রেলিগেশন, নেমে যাওয়া আটকাতে। স্কিল দিয়ে আমাদের কি দরকার? তাহলে এই যে লম্বা লম্বা কিক প্র্যাকটিস করাচ্ছেন? আমি তর্ক করার একটা ক্ষীণ চেষ্টা করলাম। এই হচ্ছে পদ্ধতি, আমার পদ্ধতি। প্রেসারের মধ্যে সব ম্যাচ আমাদের খেলতে হবে। অপোনেন্টের নজর আগাগোড়া আমাদের পেনাল্টি বক্সে থাকবে। তখন কি করবে? ক্লিয়ার করব। গুড গুড, তোমার দেখছি ব্রেন আছে, কিন্তু কিভাবে ক্লিয়ার করবে? কিক করে। ভেরি গুড, সেই জন্যই এই লং কিকিং প্র্যাকটিস। এই একটা স্কিলই আমাদের বেশি কাজে লাগে। এরপর গোটা দুয়েক ট্যাকলিং শেখাবো। ঠিক আছে, এখন যাও যাও, মন দিয়ে বল মারো। তারপর আঙুল তুললেন আনোয়ারের দিকে। আচ্ছা, তোমার সঙ্গে এসেছে ওই যে ছেলেটা, নামটা কি যেন? নামটা শুনে বললেন, গুড প্লেয়ার, স্টপারে ভালো মানাবে। বুঝলাম আনোয়ারের চান্স হয়ে গেল, তাতে ভালোই লাগলো। আমার পজিশন হলো স্ট্রাইকার, আনোয়ার আমার প্রতিদ্বন্দ্বী নয়। নিমাইয়ের কাছে গিয়ে বিপিনদার সঙ্গে যা যা কথা হয়েছে বললাম। শুনে নিমাই বলল, আমি মোটেই ঘাবড়াচ্ছি না, লেঙ্গি মারার কায়দা দেখিয়ে চান্স করে নেব। তুই বরং নিজের জন্য ভাব। আমি মনে মনে বেশ দমে গেছি। ফার্স্ট ডিভিশন ফুটবলের সঙ্গে এইভাবে পরিচয় হবে তা ভাবিনি। ফুটবলের সূক্ষ্ম ব্যাপারগুলো জানবো, চর্চা করব, তারিফ পাবো, অনেক উঁচুতে উঠব, এইসব যা ভাবতাম বিপিনদা তা চুরমার করে দিলেন। আমি গুটি গুটি মাঠের বাইরে এসে বসে পড়লাম। কেউ আমাকে লক্ষ্য করল না। 4টে বল নিয়ে মাঠে এখন প্র্যাকটিস হচ্ছে হেডিংয়ের। একজন পরপর কর্নার কিক করে যাচ্ছে, গোলের মুখে 10-12 জন হেড করে বল বের করে দিচ্ছে। ওরা নিজেদের মধ্যে ঝগড়া, হাসাহাসি, গালিগালাজ করছে। একবার হেড করার জন্য সবাই লাফালো, তারপরই একজন নাক চেপে মাঠ থেকে বেরিয়ে গেল। কোনোই দিয়ে কেউ মেরেছে। আর একবার গোলকিপার লাফিয়ে উঠে বলে হাত দিয়েও ধরল না। কে তার প্যান্টটা এমন জায়গায় টেনে নামিয়ে দিয়েছে যে গোলের থেকে লজ্জা বাঁচানোটাই সে জরুরি কাজ গণ্য করতে বাধ্য হয়েছে। নাকে ভিজে রুমাল চেপে সেই ছেলেটি আমার কাছে এসে দাঁড়ালো। ডিগডিগে রোগা, বয়সে আমার থেকে বছর 6-7 বড় হবে। চোখাচোখি হতেই বলল, কোন পজিশনে? স্ট্রাইকার। কোথা থেকে? পাড়ার ক্লাব, এই প্রথম গড়ের মাঠে। আনোয়ার হঠাৎ তল পেটে হাত চেপে কুঁজো হয়ে গেল। কেউ হাঁটু দিয়ে মেরেছে। অবশ্য সঙ্গে সঙ্গে সামলে উঠল। লক্ষ্য করলাম গাঁটটা গোট্টার দিকে আনোয়ার হিংস্র চোখে তাকাচ্ছে। আমি আঙুল তুলে ছেলেটিকে বললাম, আচ্ছা ওই বেটেটার নাম কি? পলাশ ঠিকাদার, ডেঞ্জারাস ছেলে। গত বছর রেফারিকে চড় মেরেছিল, একজনের পা ভেঙে দিয়েছে, টাকা খেয়ে সেম সাইড গোল করে ম্যাচ হারিয়েছে। 10 থেকে একবার 4টে টেরিলিন ফুল প্যান্ট একসঙ্গে চুরি করেছে। আমরা ওর থেকে দূরে দূরে থাকি। আপনার নাকে মারলো কে? পলাশ? না, রবি। ছেলেটা ভালো, বিপিনদার ইনস্ট্রাকশন, কি আর করবে। লক্ষ্য করলাম পলাশ আনোয়ারের থেকে দূরে দূরে রয়েছে। আনোয়ার যতবার ওর পাশে আসছে ও সরে যাচ্ছে। নিমাই ভিড় থেকে তফাতে। আপনি শোভাবাজারে ক বছর? 5 বছর হবে। ক্লাব বদলাবেন না? ওর মুখ ম্লান হয়ে গেল। রক্তমাখা রুমালটা চোখের সামনে অনেকক্ষণ ধরে থেকে বলল,
বিপিনদা একটা দোকানে কাজ জোগাড় করে দেবে বলেছে। তারপর রুমালটা মুঠোয় ভরে এইবার নামি বলে মাঠের দিকে এগিয়ে গেল। হেডিং প্র্যাকটিস শেষ হয়ে গেছে, এইবার বোধহয় পার্টি করে খেলা হবে। আমি পা থেকে বুট খুলতে শুরু করলাম। ফেরার সময়ও আসার মতোই কেউ বিশেষ কথা বললাম না। মাঠ থেকে উঠে গেলি কেন? এসব ক্লাবে অত মেজাজ চলে না। আর একবার বলেছিল, পলাশটা মরবে, আনোয়ারকে যা খেপিয়েছে। বাড়িতে মা একবার জিজ্ঞাসা করেছিলেন, এই কি হলো? প্র্যাকটিস হলো, খানিকটা দম করার জন্য দৌড়লাম কিছুক্ষণ। প্রথম প্রথম এইসবই চলবে। নীলিমা কোনো প্রশ্ন করেনি, তাতে হাঁপ ছেড়েছি। ওর কাছে ফার্স্ট ডিভিশন সম্পর্কে বলে বলে আমি এমন একটা ধারণা করিয়ে দিয়েছি, ময়দানের ঘেরা মাঠ 3টে, যেন দক্ষিণেশ্বর, কালীঘাট আর ঠনঠনিয়া কালী মন্দির। সেই ধারণাটা প্রথম দিনেই ভেঙে দিলে হয়তো ওর চোখে আমি নেমে যাব। সন্ধ্যায় হর্ষদার বাড়ি গেলাম। সব শুনে বললেন, আরে বিপিন সিংহি যা করতে বলে করে যাবি, যা গল্প বলবে শুনে যাবি। ওর কাছে তো খেলা শেখার জন্য তুই যাসনি, গেছিস একটা ফার্স্ট ডিভিশন টিমে ঢুকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, এরিয়ান কি যুগের যাত্রী চোখে পড়তে। সেজন্য একটা ক্লাব তো দরকার। শোভাবাজার না হলে তোর মতো অজানা অনামি একটা জুনিয়রকে চান্স দেবে কে? জর্জ টেলিগ্রাফে গেলেও তো পাত্তা দেবে না। চান্স পাবার থেকেও আমি আগে খেলা শিখতে চাই। ম্যাচ খেলাটাও শেখার পক্ষে দরকারি ব্যাপার। এবছরটা একটু নাম কর, পরের বছর এরিয়ান কি ভ্রাতৃর সঙ্গে চেষ্টা করব। বয়স কম রয়েছে, ছোট ক্লাবে 2-3 বছর থেকে এক্সপিরিয়েন্স তৈরি হলে বরং সুবিধেই হবে বড় ক্লাবে। হর্ষদার সঙ্গে তর্ক করা যায় না, একটা না একটা যুক্তি ঘাড়া করে চুপ করিয়ে দেবি। ওকে আমার বলতে ইচ্ছে করছিল, 2-3 বছরই বা নষ্ট করব কেন ছোট ক্লাবে পড়ে থেকে? আমি এখনই মোহনবাগানে খেলতে চাই। আমার ফেভারিট টিম মোহনবাগান। আমার স্কুলের পুরনো খাতায় খবরের কাগজ থেকে কেটে চুনি গোস্বামীর ছবি পাতার পর পাতায় সেঁটে রেখেছি। মোহনবাগান টেন্টটাকে দূর থেকে তাজমহল ছাড়া আর কিচ্ছু ভাবি না। গোড়া ইস্টবেঙ্গলই নিমাই একবার বলেছিল, ওর স্বপ্ন মোহনবাগানের অ্যাগেনস্টে হ্যাট্রিক করা। সেদিন থেকে ওর সম্পর্কে এক টুকরো ঘৃণা মনের মধ্যে জমাট বেঁধেছে। বহু সময় সেটাই নিমাইয়ের বিরুদ্ধে আমার রাগে ফেটে পড়ার কারণ হয়। পরে অবশ্য লজ্জা পাই, কেননা আমায় রাগতে দেখলে নিমাই চুপ করে মুখ ঘুরিয়ে বসে থাকে। তারপর বলে, তোর বড্ড মেজাজ, ভীষণ অধৈর্য তুই। আমি জানি ধৈর্য ধরার মতো মন আমার নেই, সেটা আনোয়ারের আছে। অত্যন্ত ঠান্ডা মাথায় ও খেলে। অত বড় দেহটা বেড়ালের মতো নাড়াচাড়া করায়, ট্যাক্স করে বাঘের মতো রোখ নিয়ে, অথচ পরিচ্ছন্নভাবে। কেউকে ফাউল করলে একবার শুধু তার দিকে তাকায়, সাধারণত তারপর আর ফাউল হয় না। সেই তুলনায় নিমাই মিনিটে 1-2 ছোটোখাটো ফাউল করে যাবে, বেশিরভাগই রেফারির চোখের আড়ালে ঘটে। স্টপারকে কিছুতেই নড়ানো যাচ্ছে না, মাঝখানটা ইঁটে ধরে আছে। অমনি নিমাই তার পিছনে লেগে গেল। মিনিট 5 মধ্যে দেখা যাবে বল ছেড়ে এসে নিমাইয়ের পিছু নিয়েছে রাগী মুখে। তারপর আমার কাজ ফাঁকা অঞ্চলটাকে ব্যবহার করা, এবং সেটা করেও থাকি। অসম্ভব ভালো থ্রু দিতে পারে নিমাই, আর বল সমেত টিংটিংয়ের শরীরটাকে পাঁকাল মাছের মতো হড়কিয়ে নিয়ে যেতে পারে 3-4 জন ডিফেন্ডারের মধ্য দিয়ে। ও জানে আমি কোথায় থাকব। বলটা ঠিক আমার পায়ে ছুটে আসে পোষা কুকুরের মতো। তখন একটা কাজই বাকি থাকে, হয় আলতো করে, নয়তো প্রচণ্ড জোরে বলটাকে গোলের মধ্যে পাঠিয়ে দেওয়া। অনেকে বলে নিমাই না থাকলে আমি গোল করতে পারবো না। শুনে ভীষণ অস্বস্তি বোধ করি, রাগও হয়। কারোর ওপর নির্ভর করে খেলছি, গোল দিচ্ছি, আমার কোনো কৃতিত্ব নেই, এটা মানতে চাই না। নিমাইকে আমি সত্যি ঘৃণা করি, কিন্তু ও তা জানে না। ও আমাকে ভালোবাসে। শোভাবাজার ইউনিয়নে আমি প্রথম 16 জনের মধ্যে রয়ে গেলাম। আনোয়ার আর নিমাই ফার্স্ট টিমে পরপর 7টা লিগের ম্যাচ খেলল, 7টাই আমরা হারলাম। ইস্টবেঙ্গল দিল 5 গোল, ইস্টার্ন রেল 4, কালীঘাট 2, মোহামেডান 4, এরিয়ান 5, স্পোর্টিং ইউনিয়ন 2, বিএনআর 3। আমরা একটাও গোল দিতে পারিনি। আনোয়ার 7টা ম্যাচই পুরো খেলেছে। বিপিনদার অত্যন্ত ফেভারিট হয়ে উঠেছে ও। 7টা খেলায় শোভাবাজার 25 গোল খেয়েছে। আমার ধারণা স্টপারে আনোয়ার না থাকলে সংখ্যাটা 50 হতো। প্রমিসিং হিসেবে ওর বেশ নাম হয়ে গেছে এই কটা খেলাতেই। নিমাই 2টো ম্যাচ পুরো খেলেছে,
বাকিগুলোই আধা আর শিখি। নিমাইয়ের জন্য কষ্ট হচ্ছে আমার। 2-3 জনকে কাটিয়ে গোলের মুখে অভ্যাস মতো বল ঠেলে দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে কেউ নেই। ওদের ব্যাক কিংবা গোলকিপার বলটা ধরেছে। নিমাই মাঠের চারধারে তাকায়। ওর খেলার ধরন একমাত্র যে বোঝে সে তখন মাঠের বাইরে বেঞ্চে ড্রেস করে বসে আছে। নিমাই যত গোল ওপেন করেছে তার শতকরা 90টা থেকে আমি স্কোর করতে পারতাম। দেখতে দেখতে চোখে জল এসে যায়। নিমাই অসহায়ের মতন আমার দিকে তখন তাকায়, মুখ ঘুরিয়ে ফেলি। আমি জানি ওরও আমার মতো অবস্থা। আমাকে খেলানো হচ্ছে না, অথচ ও চান্স পাচ্ছে, তাতে ও মরমে মরছে। তার উপর নিজের যাবতীয় চেষ্টা বিফল হতে দেখে শেষের দিকে নিমাই আর গা লাগায় না। রাগে আমার সর্বাঙ্গ রিরি করে যখন দেখি উইঙ্গার কি আর এক ইনসাইড ভুল জায়গায় পাস দেওয়ার জন্য নিমাইকে দাঁত খিচোচ্ছে। আমি আর আনোয়ার ওকে বলছিলাম, তুই নিজেই গোল কর। ইস্টবেঙ্গলের সঙ্গে খেলায় নিমাই 3 বার শান্ত আর নইমের মাঝখান দিয়ে বেরিয়ে সামনে থাঙ্গরাজকে পেয়েও গোল করতে পারেনি। 2 বার বাইরে মারল, আরেকবার হাতে তুলে দিল। আরে কিরকম যেন হয়ে গেলুম। অত বড় একটা চেহারা 2 হাত মিলে এগিয়ে আসছে, ভয়ে চোটে তাড়াতাড়ি মেরে দিলুম। আর মিথ্যা কথা বলে সবাই দিতে হবে না। যা বল পেয়েছিলি তাতে গোলে ইয়াসিন থাকলেও গোল হয়। তুই বাঙাল, তাই গোল করিসনি। আমি যদি মোহনবাগানকে এভাবে পেতুম, বলাই দে শুদ্ধ গোলে ঢুকিয়ে দিত। নিমাই একগাল হেসে বলল, তারপর 2 দিন উপোস করে প্রায়শ্চিত্ত করতিস। কিছুক্ষণ পর ও গলা নামিয়ে বলল, খেলার পর যখন টেন্টে ডেকে নিয়ে গেল জল খাওয়ার জন্য, তখন পি সিনহা আমার নাম, কতদিন খেলছি, কোথায় থাকি জিজ্ঞেস করলো। কেন বলতো? সামনের বছর পরিমল দেখে বিদায় করে তোকে আনবে বলে। নিমাই অপ্রতিভ হয়ে চুপ করে গেল। তারপর বেশ রেগেই বলল, মোহনবাগানকে গুনে গুনে 3 গোল দেবো তাহলে। যাত্রায় একবার ফাইনাল খেলাতে নিয়ে গেছিল পাইকপাড়া অগ্রগামী। সারা রাত চিন্তা করেছিলাম অপোনেন্ট ত্রিবেণী যুব সংঘের স্টপার আর 2টো ব্যাকের কথা। সেমিফাইনালে 4টে গোল দিয়ে মাঠ থেকে যখন বেরোচ্ছি, তখন যে লোকটি আমায় বলেছিল, খোকা তুমি তো বেশ খেলো, কিন্তু তোমার পা যে একদম চলে না। পরে শুনলাম তার নাম ল্যাটা মন্টে। ফাইনালে আমাদের অপোনেন্ট স্টপার। বছর 20 আগে কলকাতা মাঠে খুব নাম করা ফরোয়ার্ড ছিলেন এরিয়ান। এখন মাঝে মাঝে খেলেন স্টপারে। ব্যাক 2টি কমাস আগেই জুনিয়র ইন্ডিয়া টিমের এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ খেলতে গেছিল ব্যাংকক না সিওলে। ওদের সেমিফাইনাল খেলা দেখতে দেখতে পাশের লোকটিকে জিজ্ঞাসা করেছিলাম, রাইট ব্যাকটার কি নাম দাদা? সুধীর কর্মকার। যেরকম খেলছে নাম করবে মনে হচ্ছে। ফাইনালের আগের রাত ঘুমোতে পারিনি, শুধু মাথার মধ্যে অবিরাম গুনগুন করেছে ল্যাটা মন্টের কথাটা, আর চোখে ভেসেছে সুধীর কর্মকারের ট্যাকলিং। ফাইনালের দিন সকলে ল্যাটা মন্টে আমাদের ঘরে এলেন। ত্রিবেণী টিম পাশের ঘরেই কাল থেকে রয়েছে। আমাদের নীলেদা ওকে দেখেই খাতির করে বসিয়ে বলল, মন্টেদা আজ খেলছেন তো? ভাবছি শরীরটা বড় ম্যাচ ম্যাচ করছে। গঙ্গায় সাঁতার কেটে ফিট না হলে খেলবো না। সাঁতারের মতো এত ভালো বডি ফিট করার আর তো কিছু হয় না। আমার এক্সপিরিয়েন্স থেকে যা বুঝেছি, বুঝলি নিলে, খেলার দিন কোনো রকম প্র্যাকটিস নয়। সকালে শুধু সাঁতার আর দুপুরে রেস্ট কষে ঘুম। বিকেলে অদ্ভুত ঝরঝরে হয়ে যায় শরীরটা। ব্রেনও খুব ভালো ফাংশন করে। ফরোয়ার্ডদের তো অবশ্যই সাঁতার কাটা দরকার। হ্যাঁ, তার আগে আচ্ছা সে তেল মেখে ডলায় মলায়, মানে ম্যাসাজ করে মাসলগুলোকে আলগা করে নিতে পারলে তো কথাই নেই। গোষ্ঠপাল, সামার থেকে শুরু করে পিকে, চুনি সবাই ম্যাচের দিন সাঁতার কাটতো। আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম। মন্টেদা একটা সিগারেট ধরিয়ে শতরঞ্জিতে বাবু হয়ে বসলেন। আমাদের রাইট আউট ইস্টার্ন রেলে খেলে, খুব বইটই পড়ে। সে বলল, হাঙ্গেরি টিমে অ্যালবার্টো ছিল যে। থাকলেই বা টিচি ছিল, তাতে কি হয়েছে? আমরা খুবই দমে গেলাম কারণটা খুঁজে না পেয়ে।
মন্টেদা কোষে সিগারেটে টান দিয়ে শতরঞ্জি উল্টিয়ে মেঝেয় ছাই ঝেড়ে বললেন, যেখানে ইন্ডিয়া টিমকে থাকতে দিয়েছিল সেখানে সাঁতার কাটার মতো একটা চৌবাচ্চাও ছিল না। বডি ফিট করতে পারেনি ম্যাচের দিন। চুনি প্রদীপ সারা সকাল অনেক খুঁজেছিল যদি একটা পুকুর কি ডোবাও পাওয়া যায়, পায়নি। ওকে জিজ্ঞেস করে দেখতে পারো, ওর অমন ডজ, অমন স্পিড, অমন ব্রেন হয় কি করে? সবই মা গঙ্গার কৃপায়। যে জলে কারেন্ট আছে সেখানে সাঁতার কাটার উপকারিতা যে কি তা তো জানো না। অরুণ ঘোষ এমন দারুণ খেলে কি করে? শিবপুরে বাড়ি, পা বাড়ালেই গঙ্গা। সিগারেটের শেষ টান দিয়ে মন্টেদা উঠলেন, যাই তেল তেল জোগাড় করি গে। নিমাই নেই। আনোয়ার আর আমাকে পাইকপাড়া অগ্রগামী খেলাতে এনেছে। আমি আনোয়ারকে বললাম, যাবি গঙ্গায়? গঙ্গায়? আরে বাপস, চৌবাচ্চায় পর্যন্ত নামি না, সাঁতার জানি না বলে। কিন্তু ইস্টার্নের রাইট আউট আর স্পোর্টিং ইউনিয়নের লেফট হাফ ব্যাক সর্ষের তেলের খোঁজে ততক্ষণে ঘর থেকে বেরিয়ে গেছে। আধ কিলো নিয়ে আমরা চারজন চাতরার গঙ্গার ঘাটে বসে মন্টেদার কথা মতো মাসলগুলোকে আধ ঘন্টা ধরে আলগা করে জলে যখন নামলাম, মন্টেদা তখন ছোট্ট একটা তেলের বাটি হাতে ঘাটে এসে বসলেন। বেশ আরামে সাঁতার কাটা শুরু করলাম। মন্টেদা চিৎকার করে বললেন, ঘাটের কাছে ফুরফুরে মেয়েদের মতো সাঁতার। তোরা কি ফুটবলার না লুডো প্লেয়ার? প্রবল বিক্রমে আমরা মাঝ গঙ্গার দিকে রওনা হয়ে গেলাম এবং আধ ঘন্টা পরে যখন ফিরলাম তখন দম ফেলতে পারছি না। মন্টেদা বাহুতে মালিশ করতে করতে বললেন, এই তো একেই বলে সাঁতার। এখন রেস্ট, জলে ফ্লোট করো এবার। অতপর আমরা চিত হয়ে জলে ভাসতে শুরু করলাম। মিনিট 10 পর পাড়ের দিকে তাকিয়ে চমকে গেলাম। ভাটার টানে চাতরাঘাট থেকে বহু দূরে চলে এসেছি। টানের বিরুদ্ধে সাঁতরে ফিরে এসে ঘাটের সিঁড়িতেই আমরা এলিয়ে পড়লাম। এবার ভাত খেয়েই শুয়ে পড়বে, মনে রেখো বিকেলে ফাইনাল খেলা। তারপর কানে আঙুল ঢুকিয়ে কয়েকটা ডুব দিয়েই তিনি উঠে পড়লেন। গনগনে খিদে পেয়েছিল। গোগ্রাসে ভাত আর মাংস খেয়েই শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙিয়ে দিল, সারা টিম তখন ড্রেস করে মাঠে রওনা হওয়ার জন্য তৈরি। সর্বাঙ্গে ব্যথা, মাথা ঝিম ধরে আছে, চোখে ঘুম জড়ানো, পেট ভার। ডাক ছেড়ে আমার কেঁদে উঠতে ইচ্ছে করল। থ্রু বাড়িয়ে দিচ্ছে, ছুটতে পারছি না। হেড করার জন্য শরীর তুলতে পারছি না। সামান্য সাইড পুষেই ছিটকে পড়ছে। ভলি মারতে পা উঠছে না। মাত্র 10 গজ দূরে একবার ফাঁকা গোল পেয়েও শট নেওয়ার আগেই সুধীর কর্মকার পা থেকে বল ছিনিয়ে নিয়ে গেল। মাঠের চারদিক থেকে টিটকারি আর গালাগাল, বিশেষ করে আমাকে, কেননা মাঠের মধ্যে সব থেকে বয়স্ক মন্টেদা যেরকম অনায়াসে সব থেকে কনিষ্ঠকে বোকা বানাচ্ছেন, তাতে দর্শকরা মজাই পাচ্ছিল, শুধু পাইকপাড়া অগ্রগামীর অফিসিয়ালরা ছাড়া। হাফ টাইমে আমাকে এবং লেফট হাফ ব্যাককে বসানো হলো। বাড়ি না ফেরা পর্যন্ত লজ্জায় আমি আর মাথা তুলতে পারিনি। আনোয়ারকে হিংসে করেছিলাম সাঁতার না জানার জন্য। বাঘের মতনও খেলেছিল। ত্রিবেণী 2-0 গোলে জিতেছিল। প্রথম গোলটা পেনাল্টি থেকে, মন্টেদা পেনাল্টি কিক করে। আনোয়ার পরে বলেছিল, বলটা স্পটে বসিয়ে মন্টেদা একবার গোলকিপারের দিকে তাকান। গোলকিপার দেখল মন্টেদার চোখ টেঁড়া। বেচারা ভেবাছেকা খেয়ে কোন দিকে পজিশন নেবে বুঝতেই পারেনি। তার বাঁদিকে 3 হাত দৌড় দিয়ে বল গোলে ঢোকে। সে ডান দিকে ডাইভ দিয়েছিল। রাজস্থানের সঙ্গে খেলার আগের দিন রাত্রে জানলা দিয়ে গঙ্গার মতো ঘোলাটে আকাশের দিকে তাকিয়ে আমার যাত্রার ফাইনালের কথা মনে পড়ল আর হাসি পেল। ওপেন নেট মিস করেছিলাম। কাল করব না, হে ভগবান, কাল বৃষ্টি দিও না। আমি ইফ নট রেইনের লিস্টে আছি। জীবনে প্রথম ঘেরা মাঠে খেলার সুযোগটা নষ্ট করে দিও না। তারপর শেষ রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি কখন যেন বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে। আকাশে মাঝে মাঝে নীল রঙের ঝোপ, মেঘ অনেকটা কেটে গেছে।
শরীরটা ঝরঝরে তাজা লাগলো। মাকে বললাম, আজ আমার খেলা আছে, আজ প্রথম খেলবো ফার্স্ট ডিভিশনে। ভালো করে খেলিস। আশা করেছিলাম উৎসাহে মার চোখ মুখ ঝলসে উঠবে, কিন্তু কিছুই হলো না। অভিমানে আর ওই প্রসঙ্গ না তুলে বললাম, খাবার আছে? মার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ব্যাপারটা আমি বুঝলাম এবং রেগে উঠলাম, কিন্তু কার উপর রাগ করবো ভেবে পেলাম না। অরুণা গ্লাস ফ্যাক্টরি, যেখানে লক আউট চলছে, আর তুই বাবা বেকার। বাবা এখন দোকানে সামান্য একটা কাজ করেন, যা পান তাতে দুবেলা কয়েকটা রুটি ছাড়া আর কিছু আমাদের জোটে না। পিন্টু বুঝতে শিখেছে আমরা দরিদ্র। ওর হাব ভাবে এখনই যেন কেমন বুড়োটে ছাপ পড়ে গেছে। বায়না, আবদার, অভিমান কি রাগারাগিও একদম করে না। গম্ভীর হয়ে শুকনো মুখে বেরিয়ে যায়। শুধু কান্নাকাটি জুড়ে দেয় পুতুলটা। তখন নীলিমা ওকে টেনে নিয়ে যায় নিজেদের ঘরে। কিছুক্ষণ পরে দেখা যায় পুতুল খেলা করছে। নীলিমার মা 2 বছর আগে মারা গেছেন, সেই থেকে সে সংসারের কর্ত্রী। বাবা টাকা এনে ওর হাতে দেয়, নীলিমা গুছিয়ে হিসেব মতো খরচ করে। রাগটা শেষ পর্যন্ত নিজের উপরই এসে পড়ে। আমারও তো কিছু করণীয় আছে। আজ পর্যন্ত আমি শুধুই নিয়েছি, কিছুই দিইনি। ক্লাস 10-এ ফেল করে পড়া ছেড়ে দিয়েছি। স্কুল ভালো লাগে না। তাছাড়া আমি বুঝে নিয়েছি লেখাপড়া করার মতন মাথাও আমার নেই। আমি ফুটবল খেলতে ভালোবাসি, শুধু ফুটবলই খেলি। তাতে বাবা মা ভাই বোন কারো কোনো উপকারই হয় না। সংসারে বিন্দুমাত্র সাহায্যও আমি করতে পারি না। মাঝে মাঝে নিজেকে ফালতু মনে হয়। শুধু আড্ডা আর খেলা। কোন মুখে আমি সংসারে দুমুঠো ভাত দাবি করব? ফুটবল এখনো আমাকে কিছু দাবি করার মতন জোর দেয়নি। আমার সামনে টাকা রোজগারের একমাত্র পথ খোলা রয়েছে মাঠে। বড় ফুটবলার না হতে পারলে দেশে আমি আর একটা অশিক্ষিত বেকারের সংখ্যা বাড়াবো মাত্র। তীব্র একটা জ্বালায় জ্বলতে জ্বলতে ড্রেস করে ফুটবলটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঢালাই লোহার নানা রকম জিনিস তৈরির একটা কারখানা মিনিট 5 হাঁটলে তার গায়ে একটা ছোট্ট একখণ্ড জমি আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড। এই জমিতেই ফুটবল খেলা শুরু করি। পিন্টু রাস্তায় তার বন্ধুদের সঙ্গে তুমুল তর্ক করছিল। কানে এলো ওর চিৎকার। আমাকে দেখেই পিন্টু ছুটে এলো। দাদা, যাবো তোর সঙ্গে? আয়। বলটা আমার হাত থেকে ও নিয়ে নিল। ক্লাব থেকে বলটা চেয়ে নিয়ে রেখেছি। দুটো তাপ্পি দেওয়া, আকারে অনেকটা পেয়ারার মতন। সকাল বা দুপুরে যখনই পারি রোজ একা একা স্কিল প্র্যাকটিস করি। মাঝে মাঝে পিন্টু আর তার বন্ধুরা আমার সঙ্গী হয়। আগে বাঁশের কঞ্চি 4 হাত অন্তর পুঁতে বল নিয়ে এঁকে বেঁকে ড্রিবল প্র্যাকটিস করতাম। হর্ষদা একদিন বললেন, গ্যারিন যাকে এইভাবে প্র্যাকটিস করতে বলায় সে নারাজ হয়ে বলে, অপোনেন্ট তো আর খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকবে না, সে নানাভাবে বাধা দেবেই। কাজেই প্র্যাকটিস করতে হলে সচল মানুষের সঙ্গে ড্রিবল করা দরকার। কথাটা আমার মনে ধরেছিল। সেই থেকে আমি পিন্টু আর তার বন্ধুদের পেলেই প্র্যাকটিসে ডাকি। আজ ওর বন্ধুরা কেউ এলো না। কারণ জিজ্ঞাসা করতে ইতস্তত করে পিন্টু বলল, দরকার নেই ওদের আসার। কেন, কি হলো? ঝগড়া হয়েছে? পিন্টু চুপ করে রইল। খানিকক্ষণ পর বলল, তুমি নাকি একদিনও খেলায় চান্স পাওনি, বসিয়ে রেখে দিয়েছে। আনোয়ারদা নিমাইদা রোজ খেলে। আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে এলো, হাঁটুতে চোট রয়েছে। প্র্যাকটিসে ঠিকাদার বলে একজন এমন ট্যাপ করেছে যে ভালো করে এখনও শট নিতে পারি না। পিন্টুর মুখ স্বস্তিতে উজ্জ্বল হয়ে উঠল, আর আমি মনে মনে কুঁকড়ে গেলাম। ওর কাছে আমি হিরো, আর সেটা বজায় রাখতে মিথ্যে কথাগুলো আপনা থেকেই কেন বেরিয়ে এলো ভেবে পেলাম না। হয়তো ভয়ে। প্রচণ্ড এক স্ট্রাইকার আমার ইজ্জতের ডিফেন্স ভাঙবার জন্য আঘাত হানতে উদ্যত, আমি একটা বিশ্রী ফাউল করে তাকে আটকালাম। কারখানার 3 তলা সমান উঁচু দেয়ালটাকে গোল বানিয়ে টার্গেট শুটিং করি। ইট দিয়ে দাগ টেনে মাটি থেকে 8 গজ ইন্টু 8 ফুট একটা ঘর করে সেটাকে 6 ভাগে ভাগ করে 1, 2, 3 লিখে দিয়েছি। পিন্টু বা আর কেউ চেঁচিয়ে নম্বর বলে, আর আমি শট করি। দেয়ালে লেগে বল ফিরছে, তখন আবার চেঁচিয়ে নম্বর বলে। আমি ফিরতি বল না থামিয়ে হেড দিয়ে কি শট করে আবার টার্গেটে পাঠাই। এভাবে মিনিট 10-এই হাঁপিয়ে যাই। একটু জিরিয়ে আবার শুরু করি। এভাবে প্র্যাকটিস করতে হর্ষদা আমায় বলেছিলেন। কোনোদিন শুধু পেনাল্টি শট করি গুনে গুনে 100টা, কিংবা চিপ করি। কেউ বল ছুড়ে দেয় হেড করি,
ভলি মারি, আর পিন্টুর 5-6 জন বন্ধুর সঙ্গে ড্রিবল করি। আজ শুধুই পিন্টু গোলে অর্থাৎ দেওয়ালে শট করছি, পিন্টু পেছন থেকে নম্বর বলছে। বল মাঝে মাঝে রাস্তার দিকে ছিটকে গেলে আমিও ছুটে কুড়িয়ে আনছি। একসময় দেখি নীলিমা দাঁড়িয়ে খেলা দেখছে, বুকের কাছে বইয়ের গোছা, পরনে নীল পাড় সাদা শাড়ি। স্কুল থেকে ফিরছে, শাড়ি পরলে ওকে কিছুটা বড় দেখায়। ওর স্কুলটা মাইলখানেক দূরে, বাসে 10 পয়সা ভাড়া, যাতায়াতে সেই 20টা পয়সা বাঁচাবার জন্য হেঁটে যায় আর আসে। বলটা রাস্তার দিকে যেতেই নীলিমার সঙ্গে চোখাচোখি হলো। ও হাসল, আমি বললাম স্কুল থেকে। ও ঘাড় নাড়ল, মুখটা শুকনো, কপালে কয়েকটা চুল ঘামের সেঁটে রয়েছে। আঁচল দিয়ে গলা ও ঘাড়ের ঘাম মুছল। আমার স্কুল বসবে বিকেলে বলেই আমি হেসে উঠলাম। তাই বুঝি? পড়া শুরু করতে না করতেই নীলিমার সাজানো দাঁতগুলো ঝকঝক করে উঠল। আমি খুব খারাপ ছাত্র, প্রমোশন পাবো কিনা জানি না। হতাশার ভান করে বললাম, খাটলে পাশ করবেই করবে। নীলিমার স্বরে, চোখে, এমনকি দাঁড়াবার ভঙ্গিতে আর পরিহাস নেই। আমার ভিতরে আলতোভাবে একটা প্রত্যয় পাখির মতন ডানা মেলে ভেসে এলো। হাতের বলটাকে হঠাৎ কিক করে সোজা শূন্যে তুলে দিলাম। 3 একটা অদ্ভুত কাণ্ড করে ফেললাম। চিত হয়ে মাটিতে শুয়ে বলটাকে ব্যাক ভলি করলাম। এভাবে জীবনে কখনো মারিনি। আশ্চর্য আশ্চর্য, 3 নম্বর টার্গেটের মাঝখানে বলটা দুম করে লেগে ফিরে এলো। পিন্টু 2 হাত তুলে চিৎকার করে বলটার পিছু ধাওয়া করলো। নীলিমার বড় বড় চোখ দুটো আরো বড় হয়ে গেছে, আর আমি বিশ্বাস করতে পারছি না আমি প্রসূন ভাজ কিনা। দাদা আরেকবার। পিন্টু আমার কাছে বলটা পাঠিয়ে দিয়ে বলল, ভালোভাবেই জানি ব্যাপারটা আন্দাজে এবং ভাগ্যের জোরে হয়ে গেছে। আর একবার করতে গেলে কারখানার চালার উপর দিয়ে বল উড়ে যাবে কি রাস্তার উপরে পড়বে তা ভগবানও জানেন না। হাঁটুতে একটা চোট আছে, এখনো ভালো করে সারেনি। নীলিমাকে বললাম, এই ফট করে যদি লেগে যায়। না না, আর করতে হবে না। আর একবার মারি। না, আগে পুরোপুরি সারো, তারপর। নীলিমা হাত তুলে বারণ করলো। আমি হাঁপ ছাড়লাম। স্ট্রাইকারকে আটকাতে ছোটখাটো ফাউল করাটা খেলার মধ্যেই পড়ে। বড্ড খিদে পেয়েছে। পেটে হাত দিয়ে চোখ মুখ করুণ করে তুললাম। আমি জানি নীলিমার সঙ্গে ছোট্ট একটা প্লাস্টিকের পয়সা রাখার ব্যাগ সবসময় থাকে। অমনি খিদে পেয়ে গেল পড়া শুরু করতে না করতেই। 2 আঙুলে ব্লাউজের মধ্যে থেকে ব্যাগটা বার করতে করতে নীলিমা ধমকে উঠল। খুট করে ব্যাগের বোতামটাও খুলে বলল, শোনো, বেশি নেই, 30টা পয়সা বড় জোর দিতে পারি। মোটে 30? এমন একটা ব্যাগ ভলি দেখালাম। আচ্ছা 35। না না প্লিজ, 8 আনা করো। বধুর দোকানে 4টে কচুরি আর 2টো জিলিপি। ভীষণ খিদে, ধার রইল। এই নিয়ে কত হলো? গম্ভীর হয়ে নীলিমা বলল, হিসেব রেখো, সব একেবারে শোধ করে দেব। নীলিমা বাড়ি চলে গেল। গত 1 বছরে অন্তত 50-60 টাকা এইভাবে ওর কাছ থেকে নিয়েছি। প্রতিবারই বলেছি, লিখে রেখো, সব শোধ দিয়ে দেব, নিশ্চয়ই দেব। আমার এই পরিশ্রম বৃথা যাবে না, যেতে দেব না। পয়সা হাতে আসতেই খিদেটা চঞ্চন হয়ে সাড়া দিল। বলটা পিন্টুকে দিয়ে বললাম, বাড়ি চলে যা। আর খেলা উচিত নয়, চোটটা আবার জাগিয়ে উঠতে পারে। বিজ্ঞের মতো পিন্টু আমাকে উপদেশ দিল। হাসি পেয়েও হাসলাম না আমি। পিন্টু বল নিয়ে ধাপাতে ধাপাতে চলে গেল। মিনিট 15 পরে বধুর দোকানে গরম কচুরি আর জিলিপি খেয়ে জলের গ্লাসটা হাতে নিয়েই মনে পড়ল, পিন্টুরও খাওয়া হয়নি আজ। পাথর হয়ে গেল আমার সর্বাঙ্গ, শুধু পেটের মধ্যেটা মুচড়ে উঠল। আমি আর পলাশ টিকাদার পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে আবার আকাশের দিকে তাকালাম। আকাশের উত্তর আর পূবে নীল ধূসরে মাখা, কিন্তু দক্ষিণ পশ্চিমে গাঢ় কালো মেঘ। বাতাস বইছে না, ব্যবসা গরমে আমরা ঘামছি। বৃষ্টি হবে কি হবে না বোঝা যাচ্ছে না। আমার প্রথম খেলার ভাগ্য লেখা রয়েছে আকাশে। ঠান্ডা দমকা হাওয়া বয়ে গেল, মেঘটা ছড়িয়ে যাচ্ছে। এগিয়ে আসছে তার একটা কোণ মহামেডান মাঠের দিকে। ঠিকাদারের মুখ খুশিতে ভরে উঠল। বুট পরার জন্য সে টেন্টের ভিতরে চলে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। মেঘটা ছড়াচ্ছে পশ্চিম দিকে, হাওয়া বইছে পশ্চিমে। হাঁপ ছাড়লাম। বুট পরে
টেন্ট থেকে বেরিয়ে ঠিকাদার আকাশে তাকিয়েই বিরক্ত হলো। আমার মুখে ক্ষীণ হাসি দেখে সে আবার টেন্টে ঢুকে গেল। এর 10 মিনিট পরেই এক পশলা বৃষ্টি দিয়ে ভেসে পালালো একটা ছোট্ট মেঘ। আমি বুট হাতে শুকনো মুখে টেন্টের এক কোণে দাঁড়িয়ে। নিমাই বুট পরতে পরতে আমাকে লক্ষ্য করছিল। মিনিট 5 পরই বিপিনদা ব্যস্ত হয়ে আমাকে খোঁজাখুঁজি শুরু করলেন। বেঞ্চে নিমাই শুয়ে, হাত দিয়ে চোখ ঢাকা, হঠাৎ নাকি বমি করতে শুরু করেছে। নিমাইয়ের কাছে গিয়ে ঝুঁকে ফিসফিস করে বললাম, গুনে গুনে 3টে গোল দেব। চোখ থেকে হাত না সরিয়ে নিমাই বলল, মোহনবাগানকে তো না। শেষ করার আগেই থেমে গেলাম। আমি হ্যাট্রিক করতে পারলাম না প্রথম খেলায়। শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে আমাদের ডিফেন্ডিং জোনে এসে নেমে আমাকে ট্যাক্স করতে হলো রাজস্থানের হাফ ব্যাকদের। আনোয়ারের দুপাশ দিয়ে দুটো ছেলে সুকল্যাণ আর সুভাষ বেরোচ্ছে। আমরা 10 জন পেনাল্টি বক্সে 15 মিনিটের মধ্যে 5 গোল খেয়ে যাওয়ার কথা। সুকল্যাণের ডান পা থেকে বেরোনো 3টে গোলার, একটা পোস্টে, একটা আনোয়ারের কাঁধে, আর অন্যটা কোন জাদুমন্ত্রে জানি না পাড়ের উপর দিয়ে তুলে দিল গোলকিপার। বাকি দুটো নষ্ট করলো সুভাষ নিজে। তারপর 18 মিনিটে কিভাবে যেন একটা বল ছিটকে সেন্টার লাইনের কাছে চলে এলো। আমি বলটা ধরে রাজস্থান গোলের দিকে তাকিয়ে দেখি গোলকিপার আর আমার মাঝে শুধু ওদের স্টপার ব্যাক ফেন। মাঝমাঠ থেকে আমি বল নিয়ে দৌড়তে শুরু করলাম, একটু কোনাকুনি ডান দিকের কর্নার ফ্ল্যাগের দিকে। ফেন আমার সঙ্গে দৌড়চ্ছে, তার বাঁ দিক কভার করে। লেফট ব্যাক নেমে আসছে। বয়স্ক ফেনকে মুখোমুখি কাটাতে পারবো বলে ভরসা হলো না। স্পিডে হারাবো স্থির করেই হঠাৎ দাঁড়িয়ে দেখি বলটা বাঁদিকে প্রায় 15 গজ ঠেলে দিয়ে ফেনকে ডান দিক থেকে প্রচণ্ড দৌড়ে পিছনে ফেলে দিলাম। পেনাল্টি বক্সের মধ্যে যখন ঢুকছি, গোলকিপার অরুণ তীর বেগে এগিয়ে আসছে, সেই সঙ্গে দুপাশ থেকে 2 ব্যাক। আমি শুধু অরুণের শরীরের ভঙ্গিটা লক্ষ্য করলাম। লাফ দেবার আগে বেড়াল যেমন করে সেই রকম শরীরটাকে ধনুকের ছিলার মতো টেনেছে। আমি বাঁদিকে হেলে যাওয়া মাত্রই ও দুহাত বাড়িয়ে ভেসে এলো। আমি মুহূর্তে ডান দিকে বলটাকে টেনে নিলাম এবং ডান পায়ের নিখুঁত নিচু পাঞ্চে ডান পোস্ট ঘেঁষে বলটাকে গোলের মধ্যে পাঠালাম। আর সেই সঙ্গেই লেফট ব্যাকের প্রচণ্ড চার্জে মাটিতে ছিটকে পড়লাম। আমার প্রথম গোল। মাটিতে কাত হয়ে এই অবিশ্বাস্য ব্যাপারটার দিকে আমি অবাক হয়ে তাকিয়ে আছি, আর জালের গায়ে ধাক্কা খেয়ে বাদামি রঙের ওই গোলাকৃতি বস্তুটা কি নিরীহভাবে বিশ্রাম করছে। আমার সারা পৃথিবী এখন মনে হচ্ছে ওই বলটা। ইচ্ছে করছিল বলটাকে 2 হাতে তুলে বুকে জড়িয়ে ধরি। আমাকে তুলে ধরলো দুজনে, রাইট উইং আর রাইট ইনসাইড আনোয়ার। 2 হাত তুলে ছুটে আসছে। আমার মাথা ঘুরছে তখন। আনোয়ার কি সব বলতে বলতে গালে চুমু গেল। মেম্বার গ্যালারির দিকে তাকালাম। গোটা 50 লোকও হবে না, মাত্র এই কজন সাক্ষী রইল আমার প্রথম গোলে। শোভাবাজারের গোটা টিমটাই আমাকে জড়িয়ে ধরছে, পিঠ চাপড়াচ্ছে। গ্যালারি থেকে কে একজন চিৎকার করে ঠাট্টা করলো, হয়েছে রে হয়েছে, এবার সেন্টার কর, যেন সিট পাওয়ার গোল দিয়েছিস। শুনে আমি খুব লজ্জা পেলাম। 2 মিনিটের মধ্যেই রাইট উইং এর ক্রস সেন্টার থেকে সুভাষ হেড করে গোল করলো। পরের মিনিটেই আবার একটা একইভাবে হেড করে। রতন হচ্ছে সেই ছেলেটি প্রথম দিনে যার নাক ফাটতে দেখেছি প্র্যাকটিসের সময়, আর যাকে বিপিনদা একটা চাকরি দেবেন বলেছেন। রতন আমার মুখের দিকে তাকিয়ে তার ক্লান্ত শরীরটা মাটিতে শুইয়ে চোখ বুঝল। একটা অ্যালুমিনিয়ামের গ্লাস আর 1 বালতি জল। একটা অ্যালুমিনিয়ামের গ্লাস আর 1 বালতি জল। একজন জল খেয়ে গ্লাসটা আরেকজনের হাতে দিচ্ছে, সে বালতিতে ডুবিয়ে জল তুলে খাচ্ছে। গ্লাসের জন্য অপেক্ষা করছি, তখন ঠিকাদার বলল, খাওয়াচ্ছিস তো আজ? কেন? সিজনে শোভাবাজারের প্রথম গোল স্কোর করলি। আমি ফিকে হেসে জলের গ্লাসের জন্য হাত বাড়ালাম। ঠিকাদার বলল, টিমে আমার জায়গাটা তো খেলি, কম্পেনসেট করবি না? আজ নয়, আর একদিন। মাঠে নামবার আগে একবার গ্যালারির দিকে তাকালাম। একেবারে মাথায় এক কোণে কুঁজো হয়ে নিমাই বসে। ওকে আমরা টেন্টের মধ্যে শুইয়ে রেখে বেরিয়েছিলাম। আমায় তাকাতে দেখে চট করে হাত তুলল। দেখলাম হাতের আগায় 3টে আঙুল উঠে রয়েছে। সুভাষের হ্যাট্রিকের জন্য চেষ্টা করতে গিয়ে ওরা আরও 2টো গোল নষ্ট করার পর
সুকল্যাণ হঠাৎ একটা গোল করে মুষড়ে পড়ল। ও বুঝতেই পারেনি 15 গজ দূর থেকে মারা বলটা বিনা বাধায় গোলে ঢুকে যাবে। সুভাষ তার বাঁ হাতের তালুতে ডান হাতের ঘুষি মেরে রাগে খোঁত খোঁত করতে করতে ফিরে গেল এবং 2 মিনিটের মধ্যেই আনোয়ারকে ছিটকে ফেলে দিল শোল্ডার চার্জে। আমার কিন্তু অবাক লাগলো রতনকে। বিপিনদার নির্দেশে শুধু নয়, ও যেন নিজের দলের বাকিদের কথাও ভুলে গেছে। বল পেয়েও একাই ছুটছে। আমি চেঁচাচ্ছি বলের জন্য, কিন্তু রতন কানেই নেয় না। জিরজিরে বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, চোখ দুটো ঢেলে বেরিয়ে আসছে, মুখ লাল, ঘাম গড়াচ্ছে রগ বেয়ে থুতনি পর্যন্ত। তবু রতন তাড়া করছে, বল ধরে আবার একাই এগোচ্ছে এবং যথারীতি ওর পা থেকে বল ওরা কেড়ে নিচ্ছে। কিছু যেন ভর করেছে ওকে, সারা মাঠ চষছে, কিন্তু বোকার মতো অযথা। আমি অধৈর্য, বিরক্ত হয়ে পড়ছিলাম। মাঠের বাইরে থেকে বিপিনদার চিৎকার কানে এলো, বল ছাড় রতন, বল ছাড়, প্রসূনকে দে। রতন বল ছাড়ার বদলে নিজেই মাঠ ছাড়ল। পায়ে পা জড়িয়ে পড়ে গিয়ে আর উঠতে পারছিল না। 2-3 জনে ওকে ধরে মাঠের বাইরে রেখে এলো, আর ওর জায়গায় নামলো ঠিকাদার। তারপরেই রাজস্থান পেনাল্টি পেল। ওদের লেফট আউট আমাদের দুজনকে কাটিয়ে গোল পোস্টের কাছে এসে ব্যাক সেন্টার করতে যাবে, ঠিকাদার তার পেটে লাথি মারল। পেনাল্টি থেকে গোলটা করলো সুভাষ। 4-1 গোলে এগিয়ে থেকে ওরা আবার একটু আলগা দিল। আমি 2বার বল পেয়েও কিছু করতে পারলাম না। রাইট উইংয়ের একটা ক্রস পাস ভলি মেনে বারের উপর দিয়ে পাঠালাম। আর একবার দুজনকে কাটিয়ে সামনেই পড়ল ফেন। পাশে কেউ নেই যে ওয়াল করব। তাড়াতাড়ি পেনাল্টি বক্সের মাথা থেকেই গোলে মারলাম। অরুণ আঙুলের ডগা দিয়ে বলটা তুলে বারের ওপারে পাঠিয়ে দিল। আমার তখন নিমাইয়ের কথা মনে হলো। নিমাই থাকলে ওকে বলটা ঠেলেই ডান দিকের পোস্টের 45 ডিগ্রি কোণ বরাবর আমার জায়গায় চলে যেতাম। নিমাই ঠিক বলটা পাঠিয়ে দিত আমার 1 গজ সামনে। তারপর শরীরটা বাঁদিকে একটু হেলিয়ে ডান পাটাকে পিছনে 1 ফুট তুলে বিদ্যুৎ গতিতে একটি ছোবল। খেলার শেষ বাঁশি বাজার পর মাঠেই আনোয়ার আর ঠিকাদারের মধ্যে একটা খণ্ডযুদ্ধ প্রায় বেঁধেই যাচ্ছিল, কারণ সেই পেনাল্টি। আনোয়ারের মতে ঠিকাদার অযথা গোল খাইয়েছে লাথিটা মেরে। লেফট আউট ব্যাক সেন্টার করতোই, কিন্তু তা থেকে গোল নাও হতে পারত। চান্স পাওয়া যেত ক্লিয়ার করার, কিন্তু পেনাল্টি করিয়ে ঠিকাদার রাজস্থানকেই শিওর চান্স করিয়ে দিয়েছে। জবাবে ঠিকাদার কতকগুলো অশ্রাব্য শব্দ উচ্চারণ করল। তখন আনোয়ার তাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিল। ঠিকাদার ভয়ঙ্কর চোখে আনোয়ারের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে দাঁত চেপে বলে মাঠ থেকে বেরিয়ে গেল। নিমাই গ্যালারি থেকে নেমে এসেছে। বিপিনদা আমার পিঠ চাপড়ে বললেন, বেশ বেশ, ভালোই খেলেছ। রতন আমার দিকে অদ্ভুত চোখে একবার তাকালো, কেমন বিষণ্ণতা আর ভয় ওর চাহনিতে। 2টো টোস্ট আর একটা সিদ্ধ ডিম খেয়ে যখন আমরা 3 জন বাড়ির পথে রওনা হচ্ছি, রতন ইশারায় আমাকে ডাকলো। রতন ভারী এবং স্থির স্বরে বলল, তুমি গরিবের ছেলে, আমিও তাই। আমি চুপ করে রইলাম। রতন আমার কাঁধে হাত রেখে বলল, একটা চাকরি দেবেন বলেছিলেন বিপিনদা। জানি। তুমি যদি চাকরি চাও তাহলে বিপিনদা আগে তোমার জন্য চেষ্টা করবে। আমি জানি, আজ তোমার খেলা দেখে বুঝতে পেরেছি। রতনের স্বর হঠাৎ করুণ দুর্বল হয়ে এলো। কাঁধ থেকে হাত নামিয়ে আমার হাতটাও চেপে ধরল। চাকরিটা আমার খুব দরকার। আমার বাড়িতে ভীষণ খারাপ অবস্থা। আমার আগে চাকরিটা দরকার। প্রসূন, কথা দাও তুমি এখানে কিচ্ছু চাইবে না। কথা দাও তুমি এখানে সামনের বছর থাকবে না। আমি ওর চোখের দিকে তাকাতে পারলাম না। অন্যদিকে তাকিয়ে বললাম, আমি এখানে থাকতে আসিনি, আরো বড় হতে চাই, বড় ক্লাবে যেতে চাই। কোথায় যেতে চাও? রতন যেন হাঁপ ছেড়ে বাঁচল, হাতে চাপ দিয়ে বলল, কোথায় যেতে চাও? আমার অনেক চেনা আছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, রেডিয়ান, যুগের যাত্রী। মোহনবাগানে? এখনই না, আর একটা বছর অন্তত কোথাও কাটাও। তুমি এখন নেহাতি জুনিয়র। এখনই অত বড় ক্লাবে যেও না, বসিয়ে রাখবে। এখন একটা বছর নষ্ট হওয়া মানে ভীষণ ক্ষতি। দেখছো না আমার অবস্থা? লোভে পড়ে পড়ে ক্লাবে একদিন আমিও গেছিলাম, বসিয়ে রেখে দিল। বড় ক্লাবের মোহ ছাড়তে পারলুম না। আশায় আশায় পরের বছরও রইলুম। একটা মাত্র ম্যাচ খেলালে, তাও 8খানা। তারপর আর কি এইখানে চলে আসি।
আমারও ইচ্ছে ছিল তোমার মতন আরো বড় হব। রতনের স্বর মৃদু হতে হতে গড়ের মাঠের আবছা সন্ধ্যার সঙ্গে মিশে গেল। আমার মনটা ভারী হয়ে উঠল। মাথা নামিয়ে চুপ করে রইলাম। রতন গাঢ় স্বরে বলল, আজ আমি খেলছি ভয় পেয়ে, তুমি ভয় পাইয়ে দিয়েছিলে। টিমে আমার পজিশন বোধ হয়ে গেল। এই চিন্তায় শুধু মাথায় ঘুরছিল। কিছু মনে করো না। ও আমার হাতে চাপ দিল। আমি মাথা নাড়লাম। রতন গলা নামিয়ে ফিসফিস করে বলল, তুমি গোল দাও, অনেক গোল দাও, বড় ক্লাবে যাও, আর শরীরের যত্ন করো। আরও ওজন বাড়াতে হবে, আরও খাটতে হবে তোমায়। এই জন্য স্বার্থপর হতে হবে। বাড়ির জন্য ভেবে উপোস দিও না, বরং অন্যের মুখে গ্রাস কেড়ে খাবে। গরিবদের নিষ্ঠুর হতে হবে যদি বড় হতে চায়, নয়তো আমার মতন হবে। এই রকম স্বাস্থ্য নিয়ে কি বড় ফুটবলার হওয়া যায়? প্রসূন দয়া মায়া মমতা বড় ভয়ঙ্কর শত্রু। রতন আচমকাই আমাকে ফেলে রেখে টেন্টের মধ্যে চলে গেল। আনোয়ার আর নিমাই অধৈর্য হয়ে অপেক্ষা করছিল। কাছে আসতেই ওরা জানতে চাইল কি কথা হচ্ছিল। আমার মন ভারী বিষণ্ণ হয়ে গেছিল। বললাম, পরে বলবো, এমন কিছু সিরিয়াস কথা নয়। তারপর কথা ঘুরিয়ে নিয়ে বললাম, হ্যাট্রিকটা হলো না রে নিমাই। খেলা দেখতে দেখতে ইচ্ছে করছিল রাজস্থানের দিকে নেমে পড়ি। শিওর তাহলে সুভাষের হ্যাট্রিক করিয়ে দিতাম। নিমাই খুব গম্ভীর হয়ে বলল, কিরকম ডিফেন্স ভেঙে ঢুকে দেখেছিস? কথাটা আনোয়ারের গায়ে লাগলো। তাচ্ছিল্য ভরে বলল, দেখেছি তো, সব এক ঠেঙে, শুধু স্পিড আর শট ছাড়া আছেটা কি? হাবিবকে ওয়াচ করিস, কীরকম ওঠানামা করে, অন্যকে খেলায়, স্পেস কভার করে, কি দারুণ লোক নিয়ে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। নিমাই আর কথা বলল না। বাসে ওঠার আগে আমি ওদের বললাম, কিন্তু সামনের বছর অন্য ক্লাব দেখতে হবে, এখানে আর নয়। বিপিনদা কিভাবে যেন জানতে পারলেন সামনের বছর আমরা তিনজনই শোভাবাজার ইউনিয়ন ছাড়ব ঠিক করেছি। তিনি আমাদের তিনজনকেই একদিন আড়ালে ডেকে বললেন, তোদের জুনিয়র বেঙ্গলে খেলাবো, সামনের বছরটা থেকে যা। আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম, কেউ কথা বললাম না। ভিতরে একটা অস্বস্তি শুরু হলো, কেননা আমরা জানি বিপিনদা তা পারেন। আইএফএতে শোভাবাজারের সেক্রেটারি পরিমল ভাজের একটা দল আছে, যারা সবকটা কমিটি দখল করে আছে। তারাই সলা পরামর্শ করে লিগে ওঠানামা বন্ধ করিয়েছে গভর্নিং বডির মিটিংয়ে। এতে তাদের বড় লাভ, ফুটবল লিগে প্লেয়ারদের জন্য যে খরচ করতে হতো সেটা আর করতে হলো না। কেউ টাকা চাইলেই তারা এখন বলে দিতে পারে, গেট খোলা আছে, বেরিয়ে যাও। আমরা রাস্তা থেকে 11টা ছেলে ধরে এনে খেলাবো। সব ম্যাচ হারলেও একটা পয়েন্ট না পেলেও কিছু যায় আসে না, ওঠানামা তো বন্ধ। সত্যি বলতে কি, অবস্থাটা এইরকম না হলে আমাদের মতন আনকোরা উটকো তিনজন ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ এত তাড়াতাড়ি পেতাম কিনা সন্দেহ। প্রতি বছরই শোভাবাজারের অন্তত 2-3 জন জুনিয়র বেঙ্গল টিমে থাকে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। জুনিয়র ইন্ডিয়া টিমে 2 জন ছিল গত বছর। বিশ্বাস হচ্ছে না বুঝি আমার কথা? না না, তা কেন? তবে কি টাকা চাই, চাকরি চাই? না না, তা নয়। বড় ক্লাবে খেলার ইচ্ছে তো সকলেরই থাকে। জুনিয়র বেঙ্গল, জুনিয়র ইন্ডিয়া, এর থেকে বড় ক্লাব আর কি আছে? আগে এসব ছাপ নিয়ে নে, তখন দেখবি বড় ক্লাব তোদের বাড়িতে গিয়ে সাদাসাদি করবে। বলতে ইচ্ছে করলো, অমন গন্ডা গন্ডা ইন্ডিয়া ছাপ মারা প্লেয়ার ময়দানে ঘুরে বেড়াচ্ছে। প্লেয়ার তো মাত্র 2-3 জন হতে পেরেছে। কিন্তু এসব কথা এখন বলে কোনো লাভ নেই, তাতে তিক্ততাই শুধু বাড়বে। তাই বললাম, বিপিনদা, আমরা ভালো করে খেলা শিখতে চাই, ভালো প্লেয়ারদের পাশে থেকে খেলতে চাই। দেখছেন না, প্রত্যেকটা ম্যাচে নিমাই আনোয়ারের অবস্থা, আমার অবস্থা। কেউ সামলাতে পারে না, আটকাতে পারে না, একটা পাস দিতে পারে না ঠিক মতো। দম নেই, স্কিল নেই, বুদ্ধি নেই। এখানে আমি উৎসাহ পাই না। একা একা কি ফুটবল খেলা যায়? বলতে বলতে উত্তেজিত হয়ে পড়লাম, গলা চড়ে গেল। নিমাই আর আনোয়ার আমার কথার সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে সায় দিচ্ছিল। বিপিনদার মুখ থমথম হয়ে উঠল। তোরা ক্লাব ছাড়লে পরিমলদা চটবে, ওকে চটিয়ে পারবি উঁচুতে উঠতে? প্রত্যেকটা ক্লাব ওকে ভয় করে। ইন্ডিয়া টিমে তোদের খেলা বন্ধ করে দিতে পারে, যতই তোরা ভালো খেলিস না কেন। আর তারই ক্লাবে তোরা খেলবি না, রিকোয়েস্ট সত্ত্বেও। আমরা আবার মুখ চাওয়াচাওয়ি করলাম।
আমরা যে দ্বিধায় পড়েছি বিপিনদা বোধ হয় সেটা বুঝতে পারলেন। একটা বছর থেকে যা, সামনের বছর সম্ভবত আবার প্রমোশন রেলিগেশন চালু হবে। আমাদের ক্লাবের অবস্থা তো দেখতেই পাচ্ছিস, কয়েকটা মাত্র মেম্বার। আইএফ এর ডোনেশনে কি সারা বছর এতগুলো খেলা চলে? এ ওর কাছে ভিক্ষে করে চালাতে হয়। তবু কথা দিচ্ছি, সামনের বছর প্রথম কিছু কিছু হাত খরচা দেবার চেষ্টা করব। থেকে যা তোরা, শোভাবাজারই তোদের প্রথম ফার্স্ট ডিভিশন খেলিয়েছে, এটা ভুলে যাসনি। তোরা বড় হবি, ফেমাস হবি, এটা কি আমরাও চাই না? তখন কি আমরাও গর্ব করব না রে? বিপিনদা আমাদের তিনজনের মুখের দিকে পরপর তাকিয়ে ঘাড় নাড়লেন। আমি হর্ষদার কাছে গেলাম। ছাদে গোটাকুড়ি টবের মাঝে উবু হয়ে হর্ষদা ফুল গাছের পরিচর্যা করছিলেন। আমার কথা শুনতে শুনতে উনি টবের মাটি খুঁড়ে যাচ্ছিলেন একটা শিক দিয়ে। অনেকক্ষণ কথা বললেন না। একটা গোলাপের শুকনো মরা ডাল গাছ থেকে সাবধানে ভেঙে নিয়ে হর্ষদা মৃদু স্বরে বললেন, তোর ইচ্ছেটা কি? আমি এখনো ঠিক করতে পারিনি ক্লাব বদল করব কি করব না। নিমাই আনোয়ারেরও আমার মতনই দুটানো অবস্থা। ওরা একবার বলছে থেকেই যাই, একটা বছর তো, আবার বলছে ধুত, একটা বছর স্রেফ অযথা নষ্ট করা। প্রসূন, এখন তোর সামনে চ্যালেঞ্জ, নিবি কি নিবি না সেটা তুই ঠিক কর। আমি শক্ত হয়ে গেলাম। হর্ষদার গলার স্বর অত্যন্ত ঠান্ডা অথচ দৃঢ়। আমি চুপ করে রইলাম মরা গোলাপ ডালটার দিকে এক দৃষ্টে তাকিয়ে। হর্ষদা তা লক্ষ্য করে আমার দিকে তাকিয়ে হাসলেন। ডালটা মরে গেছে, কিন্তু গাছটা দেখ কেমন জীবন্ত। অন্য ডালে কতগুলো কুঁড়িও ধরেছে। এরকম হয়, সর্বক্ষেত্রেই হয়। মানুষ বেড়ে ওঠে আর ফেলে যায় তার মরা ডালপালা, নতুন ডালে ফুল ফোটায়। এজন্য পরিচর্যা চাই। সার, জল, রোদের তাপ তাকে দিতে হয়। শিকড় থেকে পাতার মধ্যে দিয়ে সে প্রাণশক্তি আহরণ করে। যদি শিকড় নষ্ট হয়, পরিচর্যা না পায়, তাহলে বাড়তে পারে না। মানুষের শিকড় তার চরিত্র। তুই যদি অনুগ্রহ নিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে বড় হতে চাস, তো তোর শিকড় পচে যাবে। এই গাছটা বেড়েছে ফাইট করে, আমি একে হেল্প করেছি মাত্র। মানুষ হেল্প নাও পেতে পারে, তখন নিজেকে নিজে হেল্প করতে হয়। যার চরিত্র পচে গেছে সে পারে না, হেরে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। চ্যালেঞ্জ নানা রকম চেহারা নিয়ে আসে, আর মানুষকে তার মোকাবিলা করতে হয়। শুনতে শুনতে টের পেলাম সারা শরীরে কলকল শব্দে রক্ত ছুটছে, আর দূর থেকে ভেসে আসা অস্পষ্ট একটা স্বরের মতো আমার বুকের মধ্যে ঢেউ উঠছে। সেই ঢেউয়ের চূড়োয় দাঁড়িয়ে কে যেন বলছে, স্ট্রাইকার, স্ট্রাইকার, তোমার সামনে দুর্ভেদ্য ডিফেন্স, ভাঙতে কি পারবে না? পারবো। হর্ষদা অবাক হয়ে একবার তাকালেন, তারপর মরা ডালটা ছুঁড়ে ফেলে বললেন, মনে আছে তোকে হেমিং এর একটা গল্প একবার বলেছিলাম, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি? তাতে এক জায়গায় আছে, ম্যান ক্যান বি ডিফিটেড বাট। তুই লেখাপড়া কেন শিখলি না বলতো প্রসূন? তাহলে ইংরেজিতেই বইটা নিজে পড়তে পারতিস। আরে মুখে বললি যে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমার মনে আছে হর্ষদা, মানুষকে হারানো যেতে পারে কিন্তু ধ্বংস করা যেতে পারে না, তাই না? এই বলে আমি আর সেখানে থাকিনি। রাস্তায় বেরিয়ে এলোমেলো হাঁটতে শুরু করি। একা প্রায় ঘন্টাখানেক আমি হাঁটি। অনেক চেনা ছেলের সঙ্গে দেখা হলো, কিন্তু আমি তাদের দেখতে পেলাম না। তারা চোখের উপর দিয়ে ভেসে গেল। অনেকে ডাকলো, কিন্তু আমি শুনতে পেলাম না। ভূতে পাওয়ার মতো আমি শুধু হাঁটলাম, আর হর্ষদার কথাটা আওড়ালাম মনে মনে। এই প্রসূন, দেখতেই পাচ্ছ না যে? থমকে দাঁড়ালাম। নীলিমা সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে, কোমরে হাত, চোখে বিস্ময়। বাবা, খবরের কাগজে নাম বেরোয় তাতেই এই, ছবি বেরোলে কি হবে? যা, ওরকম নাম গন্ডা গন্ডা লোকের রোজই বেরোয়। শোভাবাজার ইউনিয়নের প্লেয়ারের আবার নাম। সত্যি বলছি, দেখতে পাইনি তোমায়। কোথায় গেছিলে? বাড়ি যাচ্ছ এখন? লজ্জাটা কাটিয়ে ওঠার জন্য এলোপাথাড়ি প্রশ্ন করলাম, প্রেসারে পড়ে গ্যালারিতে বল ওড়ানোর মতো। সে কি, আমি তো রোজ এই সময় টিউশনি থেকে বাড়ি ফিরি, ভুলে গেছো? কি ব্যাপার বলো তো,
হাত তুলে দাঁড়াতে বললাম, দাঁড়ালি না। এক মনে চলছো তো চলছই, কথা বলছো যেন এই মাত্র পরিচয় হলো। ও কি হয়েছেটা কি? একটা ব্যাপারে মুশকিলে পড়ে গেছি, সেটা নিয়েই চিন্তা করছিলাম। হর্ষদার বাড়ি থেকে ফিরছি, চলো একটু হাঁটা যাক। আমরা দুজনে মন্থর গতিতে হাঁটতে শুরু করলাম। কেউ কথা বলছি না। নীলিমা গম্ভীর হলে গিন্নি বান্নি দেখায়। মামারা সংসার 2 বছর ধরে চালাতে চালাতে ও রীতিমতো ভারিক্কি হয়ে উঠেছে। নানান দিক ভেবেচিন্তে বাবার সামান্য আয় আর নিজের টিউশনির টাকায় ওকে সংসার চালাতে হয়। তার উপর নিজের স্কুলের পড়া আছে। হর্ষদার কথাগুলো মনে পড়ছে আর যেন গায়ে ছ্যাঁকা লাগছে। যার চরিত্র পচে গেছে সে পারে না। মানুষের শিকড় তার চরিত্র। চ্যালেঞ্জ নানা রকম চেহারা নিয়ে আসে। ব্যাপার কি? এইসব ভালো ভালো কথা দিয়ে আমি কি করব? ফুটবল, ক্লাব বদল, বেঙ্গল কি ইন্ডিয়া টিমে খেলার সঙ্গে এগুলির কি সম্পর্ক? আমার স্কিল, স্পিড, ড্রিবলিং, স্ট্যামিনা, বুদ্ধি দিয়ে খেলবো। এসবের সঙ্গে চরিত্রের যোগ কোথায়? ভিতরে ভিতরে ছটফট করে উঠলাম এক অসহ্য অসহায়তায়। ধরতে পারছি না আমার অপোনেন্ট যে কি তার স্ট্র্যাটেজি বুঝতে পারছি না। টিউশনি থেকে আসছো বুঝি? না, একজন পাবলিশারের কাছে গিয়েছিলাম। প্রুফ দেখার কাজ শিখেছি, বাবাই ঠিক করে দিয়েছেন। অনেক টাকা পাওয়া যায়? নীলিমা মাথা হেলিয়ে পিছন থেকে বেনিটা সামনে টেনে আনলো। বেনির গোড়ার আলগা চুলগুলো আঙুলে জড়াতে জড়াতে বলল, হ্যাঁ অনেক, এই 1 লক্ষ 2 লক্ষ। ঠাট্টা করছো? মোটেই না। কষ্ট করে সৎভাবে রোজগার করা একটা টাকা আমার কাছে 1 লক্ষ টাকারই সমান। আমি এখনো রোজগার করতে পারলাম না, বাড়িতে একটা পয়সাও দিই না। আমি হাসবার চেষ্টা করলাম। নীলিমাও আমার মতো হাসলো। ফুটবল খেলে তো হাজার হাজার টাকা বছরে পাওয়া যায় শুনেছি। এটাও তো এক রকমের কাজই, যেমন অফিসে, স্কুলে, কলেজে, কারখানায় লোকে কাজ করে। আচ্ছা, ফুটবলারকেও তো ওরকম মানে ওদের মতনই শিখতে হয়? নিশ্চয়, আমি তো শিখতেই চাই। জানো, এখন যে ক্লাবে খেলছি সেখানে কিছুই শিখতে পারি না। ওরা আর 1 বছর থাকতে বলছে, তাহলে কিছু টাকা দেবে, জুনিয়র বেঙ্গল টিমে খেলিয়ে দেবে, এমনকি ইন্ডিয়া টিমেও। কি যে করি ভেবে পাচ্ছি না। যদি ওদের কথা না শুনি তাহলে সব খেলা বন্ধ করে দেবে। শোভাবাজারের পরিমল ভাজের ভীষণ ইনফ্লুয়েন্স অল ইন্ডিয়ায়। ওকে ছুটিয়ে কোনো ফুটবলার বড় হতে পারে না। হর্ষদা বললেন এটা একটা চ্যালেঞ্জ। আর কি বললেন? ইতস্তত করে বললাম, গাছ বেড়ে ওঠে শিকড়ের গুণে। শিকড় হচ্ছে চরিত্র, পচে গেলেই মানুষ মরে যায়। নীলিমা রাস্তার উপর থমকে ঘুরে দাঁড়ালো। প্রসূন যারা চ্যালেঞ্জ নিয়ে বড় হতে পারে না তারা বড় হওয়ার যোগ্যই নয়। শিক্ষায় যে ফাঁকি দেয় না সেই একমাত্র বড় হতে পারে। বড় হতে পারে না কাপুরুষেরা। তুমি কি কাপুরুষ? তুমি কি পরিশ্রমে অনিচ্ছুক? না, তবে সবকিছুতেই ভাগ্য লাগে। পেলে গ্যারিঞ্চা থাকা সত্ত্বেও ব্রাজিল তো হেরেছে। দেখো প্রসূন, আমি জানি না কে পেলে কে গ্যারিঞ্চা কেমন তারা খেলে, কিন্তু তাদের পাল্টা টিমেও তো ভালো প্লেয়ার থাকতে পারে। জ্যাঠামশাইয়ের ভাগ্য খারাপ, তাই তিনি পা নষ্ট করে অপমানিত হয়ে ফুটবল থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তোমার ভাগ্য তো তা নাও হতে পারে। তাছাড়া তোমার কি উচিত নয় বলো বাবার অপমানের শোধ নেওয়া? যারা একদিন তার মুখে থুতু ছিটিয়ে দিয়েছিল তাদেরকেই তাদের থুতু চাটাতে বাধ্য করা? বড় প্লেয়ার না হলে, বড় কিছু একটা না করতে পারলে সেটা পারবে কেমন করে? দেখো, কাউকে খুশি করে ইন্ডিয়ার টিমে তুমি খেলতেই পারো, কিন্তু বড় প্লেয়ার হতে পারো না। আমি শুধু তাকিয়ে রইলাম বড় বড় চোখ দুটোর দিকে। যে পাষাণ ভারটা চেপে বসেছিল বুকে সেটা সরে যাচ্ছে, হালকা ঝরঝরে লাগছে নিজেকে। বাবা, আমার বাবা গভীর মর্যাদাবান এক অপমানিত ফুটবলার। ফুটবলকে, হাজার হাজার দর্শককে, তার ক্লাব যুগের যাত্রীকে দিয়েছেন অনেক কিছু, বদলে কিছুই পাননি। দিনরাত এখন সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছেন চাবুক খাওয়া বলদের মতো। বাবা, আমার বাবা ক্লান্ত, নিঃসঙ্গ, অপমানিত এক ফুটবলার, আর আমি তার স্বার্থপর ছেলে। নীলিমা, তুমি আমার বাবাকে ভালোবাসো। নিমাই আর আনোয়ার বাদে তুমি আর মাই আমার সব থেকে বড় বন্ধু। নীলিমা শোনা মাত্র মুখ লাল করে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, হয়েছে হয়েছে, ধার দেওয়ার মতন পয়সা কিন্তু এখন আমার হাতে নেই। একটা চানাচুরের দোকান পর্যন্ত যাবার ক্ষমতাও কি তোমার একটা নেই?
মোহনবাগানের জন্য খেলাটার জন্য ছটফটিয়ে অপেক্ষা করছিলাম। আনোয়ার নিমাইকে আমি জানিয়ে দিয়েছি সামনের বছর ক্লাব বদল করবই। ওরা আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি ঘাড়ে নেড়ে গেছি গোয়ারের মতন। আমি বলেছি বড় প্লেয়ার হতে চাই, আর কিছু নয়, সেজন্য যত ঝুঁকি নিতে হয় নেব। ওরা শুনে চুপ করে থেকেছে। শনিবার মোহনবাগানের সঙ্গে খেলা আমার জীবনের প্রথম বড় ম্যাচ, প্রথম খেলা। বছরে 2-3 বার মাত্র আমাদের মতন ছোট ক্লাবের জীবনে এত লোকের সামনে খেলার, চোখে পড়ার, খবরের কাগজে 2-1 লাইন উল্লেখ পাওয়ার সুযোগ আসে। আগের ম্যাচে জর্জ টেলিগ্রাফ 2 গোলে হেরেছে, দুটোই আমার দেওয়া গোল। শুক্রবার ক্লাবে এসে নোটিশ বোর্ডে তাকালাম, প্লেয়ার্স লিস্ট টাঙানো রয়েছে। সোজা 10 নম্বরে চোখ রাখলাম। এ কি, এস দত্ত কেন? সাধন দত্ত কেন? সাধন, সেই লম্বা সাধন যে বলে কিক করলেই মাটির চাপড়া ওঠে, কেউ চার্জ করতে এলে বল জমা দিয়ে দেয়। আমার নাম কোথায়? লিস্টের গোড়া থেকে চোখ বুলিয়ে আস্তে আস্তে পাথর হয়ে গেলাম। নিমাই আর আনোয়ারের নাম আছে। বিপিনদার কাছে গেলাম, গম্ভীর মুখে উনি বললেন, ওরা আমার রিকোয়েস্ট রাখবে বলেছে, ওরা নেমো খারাপ নয়। শোভাবাজার ট্রেনটা আমার পায়ের নিচে কাঁপতে শুরু করেছে, আঘাত এসেছে। বুকের মধ্যে কে বলে উঠল, প্রসূন, এইবার তুমি মাঠে নেমেছ, প্রথম গোল খেয়েছ, স্ট্রাইকার বি রেডি, শোধ দিতে হবে, তারপরে উইনিং গোল দেওয়া চাই চাই। পরদিন আমরা 6-0 গোলে হারলাম। গ্যালারিতে বসেছিলাম। খেলা শেষে নিমাই আর আনোয়ার আমাকে দেখে ফ্যাকাশে মুখ ঘুরিয়ে নিয়েছিল। তারপর শোভাবাজার ইউনিয়ন টেন্টে আর যায়নি। ভিআইপি রোডে হর্ষদার এক বন্ধুর বিরাট মোটর সার্ভিসিং ও পেট্রোল ফিলিং স্টেশন, সেখানে তিনি আমাকে কাজ ঠিক করে দিলেন। সার্ভিসিংয়ের জন্য নানান যন্ত্রপাতি, এয়ার কম্প্রেসার, নোম্যাটিক গ্রিজ ও মোবিল পাম্প, হাইড্রোলিক লিফট, ওয়াটার কম্প্রেসার, গ্রিজ ও ওয়াটার গান ইত্যাদি নিয়ে আলাদা বিভাগ। দৈনিক 2.5 টাকা মজুরিতে আমি মোট নিযুক্ত হলাম। আমার কাজ সকাল 8টায় শুরু। এই চাকরিটির লিফটের উপর মোটরটা প্রথমে ওঠানো হতো। তার তলায় দাঁড়িয়ে একটা লোহার খুন্তি দিয়ে মাডগার্ড আর শ্যাসি দিয়ে শুকনো কাদা চেঁচে ফেলে ওয়াটার গান দিয়ে ধুয়ে দেওয়ার কাজ আমাকে দেওয়া হয়। হেড মেকানিক মধু সাহা খুঁটিয়ে আমার কাজ লক্ষ্য করে তফাতে দাঁড়িয়ে, মাথায় একটা নীল টুপি আর নাকে ন্যাকড়া বেঁধে বেশ ভয়ে ভয়েই কাজ করি। মাঝে মাঝে মধু সাহা আঙুল তুলে হুঙ্কার দেয়, ওই যে রয়ে গেছে ডিফারেন্সিয়াল বক্সের তলাতে, দেখ, চোখ দিয়ে টাই রডটার জয়েন্টটা দেখ। এখন সকালের প্র্যাকটিস প্রায় বন্ধই। আমার ছটফটানি শুরু হয়ে গেল। ভোরে উঠে 5 মাইল দৌড়ে আর 1/2 ঘন্টা বল নিয়ে কসরত করে কাজে যাই। কিন্তু এইটুকুতে ভালো প্র্যাকটিস তো হয়ই না, উপরন্তু কাজের সময় ক্লান্তি লাগে। মধু সাহার দাঁত খিঁচুনি শুনতে হয়। 5টায় ছুটির পর বলে তো আর পা দিতে ইচ্ছে করে না। আমি রীতিমতো ভাবনায় পড়ে গেলাম। এখানে চাকরি করলে আমার ফুটবল খেলা উচ্ছন্নে যাবে, তাতে সন্দেহ নেই। তবে গাড়িতে পাম্প থেকে ডিজেল বা পেট্রোল ভরে দেবার কাজটায় অনেক খাটুনি কম। যদি ওই কাজে বদলি করে দেয় আর রাতের শিফটে, তাহলে সারা দিন সময় পাবো। রাতে শুনেছি ঘুমোনোও যায়। যার তেল দরকার সে হাঁকাহাঁকি করে ডেকে তোলে। হর্ষদাকে অসুবিধার কথা বললাম। 2 দিন পরে মালিক শিশিরবাবু তার ঘরে ডেকে পাঠালেন। তুমি ফুটবল খেলো? আগে হ্যাঁ, তটস্থ হয়ে বললাম। তোমার অসুবিধা হচ্ছে খেলায়? খেলায় নয়, প্র্যাকটিসে। খেলা এখন বন্ধ রেখেছি। কেন বন্ধ? ভ্রু তুলে উনি জানতে চাইলেন। আমি ওকে সব বললাম। আই সি বলে কলমটা দিয়ে কপালে টোকা দিতে দিতে কি ভাবলেন। তারপর বললেন, তুমি রাতেই যখন কাজ করতে, তাই করো কাল থেকে। আমি হাঁপ ছাড়লাম। আইএফএসএল-এর খেলা আরম্ভ হয়ে গেছে। শোভাবাজারের খেলা প্রথম রাউন্ডে বার্নপুর ইউনাইটেডের সঙ্গে। টিকিট কেটে মোহনবাগান মাঠের গ্রিন গ্যালারিতে বসে খেলা দেখলাম। আর একজন মাত্র ছিল পূব দিকের প্রায় 12,000 লোক বসার সেই গ্যালারিগুলোয়। খুব অবাক লেগেছিল লোকটিকে দেখে। টিকিট কেটে এই খেলা দেখতেও কেউ আসে? আমার কাছে প্লেয়ার্স কার্ড ছিল, কিন্তু আমি চাই না নিমাই বা আনোয়ারের মুখোমুখি হতে।
এখনো আমার কাছে ব্যাপারটা ধাঁধার মতো। প্রসূন, নিমাই, আনোয়ার মানেই 3 মাস্কেটিয়ার্স। বহু টুর্নামেন্টে আমরা ওই নামই পরিচিত হয়েছিলাম। একসঙ্গে খেলতাম, বেড়াতাম, আড্ডা দিতাম। গত 6-7 বছরে মনে পড়ে না এমন কোনো দিন যে আমাদের রোজ না দেখা হয়েছে। অথচ আমি আলাদা হয়ে গেলাম ওদের থেকে। ছটপট করেছি দেখা করার জন্য। আবার সঙ্গে সঙ্গে ভেবেছি ওরা আমাকে না জানিয়ে চুপি চুপি যখন সিদ্ধান্ত নিয়েছে, তার মানে ওরা আমাকে আর চায় না। আমাদের মধ্যে তফাৎ ঘটে গেছে। আমার পথে ওরা ফুটবল নিয়ে এগোতে রাজি নয়। একবার মনে হয়েছে ওরাই ঠিক করেছে। উপরে ওঠার মই কেউ এগিয়ে দিলে তাতে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ। আমি চাই নিজে মই বানাতে। তফাৎটা শুধু এই, আমি পরিশ্রম করতে চাই ওদের থেকে বেশি। নিমাই বা আনোয়ারও আমার সঙ্গে দেখা করেনি। বোধহয় ওরা নিজেদের অপরাধী ভাবছে। আমাকে শোভাবাজার ইউনিয়ন বসিয়ে দিল, অথচ ওরা প্রতিবাদ করল না। ভাবতেই মনে হলো ভালোই করেছে ওরা আমার সঙ্গে দেখা না করে। যদি জিজ্ঞাসা করি কেন তোরা আমার পক্ষ নিলি না, কেন খেললি, তখন কি জবাব দেবে? তবু মনে মনে আমি আজও কষ্ট পাই ওদের অভাবে। কাজটা পেয়ে তবু কিছুটা ভুলে থাকতে পেরেছি। সকালে 4 ঘন্টা টানা মাঠে আর রাস্তায় খাটবার পর দুপুরে খানিকটা ঘুমাই। বিকেলে একটা ক্লাবে যাই এক্সারসাইজ করতে। রাত 12টার পর কদাচিৎ কোনো গাড়ি আসে। ঘুমাবার জন্য অনেক সময় পাওয়া যায়। বার্নপুর 3-1 গোলে জিতল। নিমাই চমৎকার খেলছিল। এখন আরও থ্রু বাড়ায় না। বুঝে গেছে সেগুলো শুধুই নষ্ট হবে। নিজেই বল নিয়ে এগোয়, গোলে মারে। দুজন ওকে পাহারায় রেখেছে, তবু নিমাই মাঝে মাঝে বেরিয়েছে, একটা গোলও দিয়েছে। কিন্তু ঝরঝরে একটা টিমকে 1-2 কি সামাল দিতে পারে? গোল খেয়েই বার্নপুর শোভাবাজারের উপর ঝাঁপিয়ে পড়ে টুটি চিপে ধরল। আনোয়ার পর্যন্ত 3টে ফাউল করল নিরুপায় হয়ে। হাফ টাইমে বার্নপুর 2-1 গোলে জিতছে। এরপর বলটা একবার বার্নপুরের লেফট হাফের মিসকিক থেকে উড়ে এসে গ্যালারিতে পড়ে ড্রপ খেতে খেতে গ্যালারির নিচে ঢুকে গেল। বার করার জন্য অগত্যা আমাকেই গ্যালারির ফাঁক দিয়ে গোলে নিচে নামতে হলো। বলটা কিক করে মাঠে পাঠাবো বলে তুলে ধরেছি। দেখি নিমাই এগিয়ে আসছে বলটা নিতে। আমি বল হাতে দাঁড়িয়ে রইলাম। ও আমাকে চিনতে পারা মাত্র দাঁড়িয়ে পড়ল। আমি বলটা ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে বললাম, ভালো করে খেল। ওর মুখে একটা যন্ত্রণা ঝিলিক দিয়েই শুকনো হাসিতে রূপান্তরিত হলো। এরপর লক্ষ্য করলাম নিমাই আর খেলতে পারল না, বা ওর মধ্যে খেলার কোনো ইচ্ছা দেখতে পেলাম না। খেলা শেষ হবার আগেই আমি মাঠ থেকে বেরিয়ে এসেছিলাম। অরুণা গ্লাস ফ্যাক্টরির লক আউট সমানে চলছে। খুব ভোরেই কাছ থেকে বাড়ি ফিরি দৌড়ে 5 মাইল ঘুরে। রাস্তার লোকেরা আমার হাফ প্যান্ট গেঞ্জি কেটস পরা চেহারাটার সঙ্গে এখন যথেষ্ট পরিচিত। কেউ আর তাকায় না। বাড়িতে ঢুকি প্রায় চোরের মতো। বাবা ঘরে বসে পিন্টু আর পুতুলকে পড়ান এই সময়। আমার খুপড়িতে ঢুকে ঢাকা খুলে চটপট রুটি কখানা শেষ করেই বলটা নিয়ে বেরিয়ে যাবার পথে রান্নাঘরে মাকে একটা টাকা দিই। আমার নিজের রোজগারের টাকা দেবার সময় দারুণ একটা আনন্দ হয়। বাকি 1.5 টাকায় আমি বেছে বেছে এমন জিনিস কিনে খাই যাতে বেশি ক্যালোরি পাওয়া যায়। আমি সিনেমা দেখা বন্ধ করে দিয়েছি। টেরিলিনের জামা প্যান্টের বয়স প্রায় 1.5 বছর হলো। সেলাই করে চালাচ্ছি। একজোড়া বুট না কিনলেই নয়। 2-3 জন এসেছিল টুর্নামেন্টে খেলার জন্য ডাকতে। রাজি হলে বুট কেন, জামা প্যান্টের সমস্যাও মিটে যেত। আমি রাজি হইনি। সকালে যখন বল হাতে মাঠের দিকে যাই, তখন বই হাতে মেয়েরা স্কুল কলেজে যায়, বাচ্চা ছেলেরা প্রাইমারি স্কুলে। তখন নীলিমার কথাটা মনে পড়ে, আর নিজের মনে বলি আমিও তো স্কুলে যাচ্ছি। আমার স্কুল মাঠে, আমার বই খাতা এই বলটা। বাবাকে একদিন সকালে দেখলাম মাথা নিচু করে অন্য মনস্কের মতন কোথায় চলেছেন। আমি আর পাড়ারই কয়েকটি ছেলে কারখানার মাঠে তখন হেডিং প্র্যাকটিস করছিলাম। একটি ছেলে বলল, প্রসুনদা, আপনার বাবা যুগে যাত্রীতে খেলতেন? হ্যাঁ, কোথায় শুনলি? মেজো কাকা কাল বলছিলেন দারুণ নাকি খেলতেন, 2 পায়ে টেরিফিক শট। বাবার খেলা আমি দেখিনি। আমি জন্মবার 1 বছর পরই খেলা ছেড়ে দিয়েছিলেন। লক্ষ্য করলাম
আমার কথা শোনা মাত্র 2-3 জন নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে মুখ টিপে হাসল। প্রথমে বুঝতে পারিনি এর কারণ। আপনার বাবা স্টিল ফাইনালে ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলেছিলেন তাই না? ওইটাই তো জীবনের শেষ খেলা। কাকা বললেন একবারে ফাঁকা একটা গোল মিস না করলে ইস্ট বেঙ্গল নাকি হেরে যেত। ওরকম গোল নাকি গন্ধেও করতে পারে। হ্যাঁ পারে। তোমার কাকা জীবনে কখনো ফুটবল খেলেছেন কি? সম্ভবত খেলেননি। থরথর করে উত্তেজনায় আমি কাঁপছি, মাথার মধ্যে গলানো বাষ্প উঠছে। আমি আর কিছু দেখতে পাচ্ছি না। ছেলেটির ঠোঁট মুচড়ে দিতেই বাকিরা মুখ টিপে হাসল। এরপর আমি আবিষ্কার করলাম আমি হাঁটছি। ছেলেটি পেট চেপে ধরে মাটিতে পড়ে বোধহয় এখনো কাতরাচ্ছে। ফাটা ঠোঁট দিয়ে রক্ত ঝরছে দেখছি। লাথি মেরেছি না ঘুষিয়ে এখন আর মনে নেই। আমি হনহনিয়ে হাঁটতে লাগলাম। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরছি। দেখি আমাদের সরু গলিটায় ভিড়। একটা লোক, চেহারায় সচ্ছলতা, মাথায় টাক, বয়স 50-এর কাছাকাছি, আমাদের দরজায় দাঁড়িয়ে মুঠো তুলে চিৎকার করছে। দেখলাম লোকটি সিল্কের পাঞ্জাবির হাতায় চোখ খসল। আমি পায়ে পায়ে পিছু হটে গলি থেকে বেরিয়ে এলাম। আবার রাস্তায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফেরা মাত্র মা ছুটে এসে উঠোনের উপরই আমার চুল মুঠোয় ধরে ঠাস ঠাস করে চড় কষাতে শুরু করলেন। কেন কেন তুই পরের ছেলেকে মেরেছিস? বল বল কেন মেরেছিস? বাড়ি বয়সে তোর বাবাকে এত অপমান করে গেল। তুই তুই তোর জন্য। মা হাঁপিয়ে পড়লেন। ছোট্ট নরম ঠান্ডা স্বল্পবাক হাসি খুশি মা। মার হাতে ব্যথা লাগছে, দু চোখ পেয়ে দরদর করে জল পড়ছে। পিন্টু পুতুল গম্ভীর মুখে দূরে দাঁড়িয়ে। বাবার ঘরের দরজার পাল্লা ভেজানো। বিশুবাবুর মেয়েরা উপর থেকে দেখছে। পাশের বাড়ির জানলাগুলোয় অনেক মুখ। নীলিমা এসে মার হাত চেপে ধরতে দ্বিগুণ জোরে মা চেঁচিয়ে উঠলেন, কুলাঙ্কার! বাপের মান যে নষ্ট করে তেমন ছেলের মুখ দেখাও বাপ। নীলিমা মাকে টেনে রেখেছে। আমি ভেজানো পাল্লা দুটো দড়াম করে খুলে ঘরের মধ্যে ঢুকলাম। বাবা চিত হয়ে শুয়ে, চোখের উপর বাঁ হাত আড়াআড়ি রাখা। শব্দ হতেই হাত ছড়িয়ে একবার মাত্র তাকালেন। বাবা, বাবা তুমি ঘুষ নিয়েছিলে? আমি উত্তেজিত স্বরে প্রশ্ন করলাম। বাবা কথা বললেন না, শুধু দেখলাম ওনার গালের চামড়াটা একবার কেঁপে গেল। আমার জানাটা দরকার। আমি তোমায় জানানোর কোনো প্রয়োজন বোধ করছি না। যদি তোমার লজ্জা হয় তাহলে পিতৃ পরিচয় দিও না। ওরা যা বলে আমি তা বিশ্বাস করি না। বাবা চুপ করে রইলেন, আমার দিকে একবারও তাকাননি। ওনার শায়িত দেহটাকে হঠাৎ মনে হলো ভাঙা একটা গাছের ডাল, শুকনো মরা। আমার অনুরোধ, তুমি আর আমার জন্য কারো সঙ্গে ঝগড়া করবে না, গায়ে হাত দেবে না। হাজার হাজার লোককে মারধর করে তো তোমার বিশ্বাসকে তাদের থেকে সঞ্চার করতে পারবে না। তার থেকে আমি যেমন আছি এমনই থাকতে দাও। বাবা চোখ থেকে হাত নামিয়ে আমার দিকে তাকালেন। কপালের মাঝখানে মসৃণ চামড়ার বাদামি টিপটা চকচক করছে, বড় বেশি চকচকে, চোখ ধাঁধিয়ে যায়। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন মা রান্নাঘরে বসে উনুনে বাতাস দিচ্ছিলেন। আমি টাকাটা চৌকাঠে রেখে বেরিয়ে যাচ্ছি বল হাতে। মা ডাকলেন। কাছে এসে আমার কাঁধে হাত রেখে বাচ্চা মেয়ের মতো মুখ উঁচু করে বললেন, আমার হাতে কিন্তু কাল খুব লেগেছে। আমি হেসে ফেললাম। লাগবেই তো, অত জোরে জোরে কখনো মারে? হ্যাঁ রে, তুই তুই ভালো করে খেলবি তো? বল খেলবি? আমি এক দৃষ্টে মায়ের অপূর্ব মুখের দিকে তাকিয়ে রইলাম। কথা বলতে ইচ্ছে করছে না। তারপর আমি মায়ের গলা জড়িয়ে বুকে মুখ চেপে রেখে বললাম, খেলবো। তুই তোর বাবার মতো বড় হতে পারবি। মা আমার মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন। হঠাৎ আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। মাথায় মায়ের স্পর্শ, ঘ্রাণ পাচ্ছি মায়ের দেহের,
মনে হচ্ছে মখমলের মতন সবুজ দুর্বা বিছানো মাঠে হালকা সাদা কালো ফুটকি দেওয়া বল নিয়ে ড্রিবল করছি, একের পর এক কাটাচ্ছি, দুলে দুলে এগোচ্ছি, ডাইনে ভাঙছি, বাঁয়ে ঘেলছি, শূন্যে উঠছি, কখনো হরিণ, কখনো চিতা, কখনো চিলের মতন। নিজেকে বললাম, প্রসূন প্রসূন, সুন্দর খেলার আনন্দ বোধ হয় এইরকম। বড় প্লেয়ার হও, তাহলে মাঠেও তুমি তোমার মায়ের বুকে থাকবে। তুমি কি তাই চাও? হ্যাঁ হ্যাঁ, আমি তাই চাই। বছর ঘুরে গেল, আমার 1 বছর বয়স বাড়ল, মাথায় লম্বা হয়েছে 5 ফুট 10.5 ইঞ্চি, ওজন তুলনায় কমই, 65 কিলোগ্রাম। নীলিমা স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছে। আমি এখন দিনে 3.5 টাকা পাচ্ছি, অবশ্য কাজটা রাতে। অরুণা গ্লাস ফ্যাক্টরি এখনো খোলেনি, 14 মাস বন্ধ হয়ে রয়েছে। বাবা যথারীতি রোজ দুপুরে বেরোন, আরো শুকিয়ে গেছেন, আরো কম কথা বলেন। আমাদের রাত্রের রুটির বরাদ্দ একই রয়েছে। আমিষ খাদ্য বোধ হয় বছরখানেক রান্না করার সুযোগ মা পাননি। দোতলায় বাড়িওয়ালার রান্নাঘর থেকে যে কদিন মাংস কষার গন্ধ আসে, পিন্টু আর পুতুল সেদিন প্রাণপণে পড়ার মধ্যে ডুবে যাবার চেষ্টা করে। হর্ষদা আমায় কয়েকবার বলেছিলেন, প্রসূন, এত যে খাচ্ছ, এতে শরীরের ক্ষয় হচ্ছে, সেই ক্ষয় পূরণ করে খাদ্য। ফুটবলারের ভীষণ দরকার প্রোটিন, মাংস, দুধ, ডিম তোমায় খেতেই হবে, নয়তো বিপদে পড়বে। শুনে আমার ভয় হয়েছিল, শরীর কয়ে গেলে আমার আর রইল কি? কিন্তু মাংস আমি খাবো, পয়সা কোথায়? কাগজে দেখছিলাম বিসিরাই ট্রফি খেলার জন্য জুনিয়র বেঙ্গল টিমের নাম ঘোষিত হয়েছে। একদিন ভোর রাত্রে হাঁকাকি করে একটা লোক ঘুম ভাঙালো। পেট্রোল চাই 10 লিটার, এখনই ভোরের ফ্লাইট ধরতে হবে। মোটরের ভিতর তাকিয়ে আমার চোখ থেকে ঘুম ছুটে গেল। পিছনের সিটে নিমাই আর আনোয়ার, সামনে বিপিনদা বসে। ওরা আমায় দেখে অবাক। কি রে প্রসূন, খেলা ছেড়ে এখন কি করছিস? ভালো ভালো, একটু তাড়াতাড়ি দে বাবা, দিল্লির ফ্লাইটে এদের তুলে দিতে হবে। আমি হাসলাম মাত্র। মোটরে পেট্রোল ঢালছি মিটারের দিকে তাকিয়ে। বিপিনদা চেঁচিয়ে গাড়ি থেকে মুখ বার করে বললেন, আমার কথা তো বিশ্বাস করলি না? এই দেখ, নিমাই, আনোয়ার জুনিয়র ন্যাশনাল খেলতে যাচ্ছে। তুই থাকলেও তুইও যেতিস, তোর এত পাবলিসিটি ছিল। বিপিনদা জিপটা টাকড়ায় লাগিয়ে চুকচুক করে শব্দ করলেন আক্ষেপের। টাকার ভাঙানি ফেরত দেওয়ার সময় আমার মাথাটা মুখের কাছে টেনে এনে চাপা স্বরে উনি বললেন, সামনের বছর আয়, 1,500 দেব, এর থেকেও বেশি দিতে পারি। নিজেকে এভাবে নষ্ট করিস না, এবার রেলিগেশন প্রমোশন আছে। আমি আবার হাসলাম। ওরা দুজন জড় ভর্তের মতন বসে, আনোয়ারের বাইরে তাকিয়ে, কিন্তু নিমাই এক দৃষ্টে আমার মুখের দিকে। গাড়িটা চলে যাবার পর আমার সত্যিই হিংসা হলো। শোভাবাজারে থাকলে আজ আমিও এই মোটরে চেপে দিল্লির প্লেন ধরতে যেতাম। তারপর পরিমল ভট্টাচার্য ঢুকিয়ে দিত জুনিয়র ইন্ডিয়া টিমে, তারপর ব্যাংকক, সিওল কি টোকিওয়ে। শুধু একটা বছর যদি থাকি। নিজের ওপর রাগ হলো, বোধহয় বোকামি করেছি, ক্ষতি করলাম নিজেরই। মোহমান হয়ে খাটিয়ার উপর বসে যখন এইসব ভাবছি, তখন ফিস ফিস করে বুকের মধ্যে কে কথা বলে উঠল, কি ক্ষতি করেছো? পূরণ করে নেবার অনেক সময় পাবে। যাও যাও, প্র্যাকটিসে নামো, খাটো খাটো, আরো খাটো খাটো, কিচ্ছু বোকামি বোকামি। মনে রেখো, কদর পাবে একমাত্র খেলা দিয়ে, বেঙ্গল বা ইন্ডিয়ায় ছাপতে আমায়। ভিআইপি রোড ধরে যখন দৌড়চ্ছি, একটা প্লেন মাথার উপর দিয়ে নিচু হয়ে পশ্চিমে চলে গেল। আমি দাঁতে দাঁত চেপে ঊর্ধ্বশ্বাসে হঠাৎ পাগলের মতন ছুটতে শুরু করলাম। তোমার কথা রতন আমাকে বলছিল। সাদা চুলে ভরা মাথাটা ডাইনে বাঁয়ে নেড়ে 65 বছরের দাসুদা অর্থাৎ দাসু গুহ গম্ভীরভাবে আমার আপাতমস্তক দেখলেন। তারপর চেয়ার থেকে উঠে এসে ধাঁ করে বুকে ঘুষি মারলেন। আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলাম।
লেগেছে ভালোই, কিন্তু মুখে যন্ত্রণা ফোটালাম না। উনি আমার পিছনে গেলেন। বুঝতে পারছি না এবার কি করবেন। হঠাৎ একটা ধাক্কা খেলাম। হুমড়ি খেয়ে পড়তে পড়তে টাল সামনে নিলাম। দাশুদার মুখে হাসি ফুটল। স্ট্রাইকার। আমি মাথা হেলালাম। কমল, কমল। উনি চেঁচিয়ে ডাকলেন। বেটে ফর্সা কমল পণ্ডিত ছুটে এলো। ছেলেটাকে 25 পাক দৌড় করা। কমলদার সোনালী সঙ্গে ট্রেনার। ইন্ডিয়া টিমে ব্যাক খেলেছেন বছর 10 আগে। অসম্ভব দম আছে শুনেছি। প্যান্ট এনেছো? না। কমলদা প্যান্ট জোগাড় করে দিলেন। মাঠে হকি খেলা হচ্ছে। কিছু দর্শক ছড়ানো ছেটানো। লক্ষ্য করলাম ফুটবল বুট পায়ে খালি গায়ে 3-4টি ছেলে টেন্টের বাইরে গান করছে। মনে হলো ওরা প্র্যাকটিসে নামবে হকি খেলাটা শেষ হলে। ওরা কৌতূহলে আমার দিকে তাকালো। ওদের মধ্যে গোলকিপার রুনুকে মাত্র চিনলাম। 2-1বার শোভাবাজার টেন্টে দেখেছি রতনের সঙ্গে, তবে আলাপ নেই। কমলদা আমাকে নিয়ে দৌড়তে শুরু করলেন মাঠের বাইরে দিয়ে। জোরে হাঁটার থেকে কিছু জোরে। 5 পাকের পর দেখি কমলদা আমার সামনে এবং গতি ক্রমশই বাড়াচ্ছেন। আমার কোনো অসুবিধা হচ্ছে না। 8 মতন সঙ্গে লেগে হইলাম। 17 পাকের সময় হকি খেলা শেষ হতে দেখলাম ফুটবল নিয়ে ওরা মাঠে নেমে পড়েছে। 20 পাকের মাথায় কমলদাকে পিছনে ফেলে এগোতে শুরু করলাম। দাশুদা মাঠের মধ্যে দাঁড়িয়ে ওদের দিয়ে পাসিং ও ইন্টার পাসিং করাচ্ছেন। এখন তিনি আমাদের দৌড়ের দিকে মুখ ফিরিয়ে। দম আমার বুক ভর্তি রয়েছে। কমলদা ক্রমশ পিছিয়ে যাচ্ছেন। শেষ পাকটা স্প্রিন্ট করলাম। কমলদাকে পুরো 1.5 পাক পিছনে রেখে থামতেই দাশুদা হাত নেড়ে মাঠের মধ্যে ডাকলেন। তোর নামটা যেন কি? প্রসূন। বুট আনিসনি কেন? শুনেছি দাশুদা যাদের বুট আনতে বলেন তারাই ফার্স্ট টিমে খেলার যোগ্যতা পেয়েছে ধরে নিতে হয়। খুশিতে আমি মাথা ঝুলকোতে লাগলাম। কমলদা তখন এসে আমায় জড়িয়ে ধরেছেন। হাঁপাতে হাঁপাতে বললেন, এই প্রথম আমি হারলাম দাশুদা। ওড়ার দম আছে। এই বলে দাশুদা আবার প্র্যাকটিস করানোয় মন দিলেন। মাঠের বাইরে এসে আমি ওদের প্র্যাকটিস দেখতে লাগলাম। ডান দিক থেকে উঁচু ক্রস পেনাল্টি বক্সে ফেলছে একজন, আর 3 জন ছুটে যাচ্ছে বলটা হেড বা ভলি করতে। ফসকাচ্ছে বা বারের ওপর অনেক উপর দিয়ে চলে যাচ্ছে। আমি গুটি গুটি মাঠের মধ্যে দাশুদার পাশে দাঁড়ালাম। আমি একবার চেষ্টা করব। দাশুদা মাথা তোলালেন। আমি এগিয়ে গেলাম। একসঙ্গে 2 জন ছুটছি। বল নিয়ে ডাইনেট সাইড লাইন ধরে ছুটে সেন্টার করলো একজন। সেন্টারটা ভালো হয়নি। আমাদের 2 জনের পিছনে বল পড়ছে। আমি ঘুরে গেলাম গোলের দিকে পিছন ফিরে। বলটা পড়ার আগে ইনস্টেপ দিয়ে শূন্যে থামিয়ে টুক করে উপরে তুলেই সঙ্গে সঙ্গে পিছনে হেলে মাথার উপর দিয়ে বাইসাইকেল কিক করলাম। মাথা ঘুরিয়ে দেখি বারের তলায় লেগে বলটা গোলে ঢুকলো। আর গোলকিপার হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে। নীলিমাকে এই কিন্তু দেখিয়েছিলাম আন্দাজে মেরে, কিন্তু এখন 10টার 8টাই গোলে পাঠাতে পারি। দাশুদা আর কমলদা নিজেদের মধ্যে কথা বলছেন। অন্য ছেলেরা আমাকে সপ্রশংস চোখে দেখছে। আরেকবার করো তো। করতে পারলাম না। বলটা পেলাম বুকের উপর। বুক থেকে উড়ুতে নিলাম, তুললাম ধাক্কা দিয়ে, কিন্তু শরীর থেকে বাঁ ধারে বলটা একটু সরে গেল। বাইসাইকেল কিকের চেষ্টা না করে 8 পাক ঘুরে ডান পায়ে ভলি মারলাম। গোলকিপার 2 হাত বাড়িয়ে ডান দিকে ঝাঁপাবার আগেই বল গোলে ঢুকে গেছে। দাশুদা হাতছানি দিয়ে ডাকলেন। কাছে যাওয়া মাত্র জানতে চাইলেন বাড়িতে কে কে আছেন, বাবা কি করেন, আমি কি করি, কতদূর লেখাপড়া করেছি ইত্যাদি। কাজটা ছেড়ে দে। তারপর আমার বিস্ময় লক্ষ্য করে যোগ করলেন, ও টাকা আমরা দিয়ে দেবো তোকে মাসে মাসে, আর কিছু দিতে পারবো না। আমি রাজি হয়ে গেলাম সঙ্গে সঙ্গে। ছোট টিমগুলোর মধ্যে সোনালী সংঘের নাম আছে ছক বাঁধা আধুনিক পদ্ধতিতে খেলা। এখানকার ছেলেরা সিরিয়াস, মন দিয়ে প্র্যাকটিস করে দাশুদার চোখের সামনে। কমলদা মাঠের মধ্যে ওদের স্কিল রপ্ত করান। সোনালীর নিয়ম শৃঙ্খলা অত্যন্ত কড়া। সেটা শুধু মাঠেই নয়, বাড়িতেও প্রত্যেক প্লেয়ারকে পালন করতে হয়। দাশুদা প্রায়ই এক একজনের বাড়িতে হঠাৎ হাজির হয়ে খোঁজ নেন কি খাচ্ছে, কখন ফিরছে, কখন ঘুমোচ্ছে। সামনের হপ্তা থেকে ট্রান্সফার শুরু হবে। কমলের সঙ্গে IFA অফিসে গিয়ে সই করে আসবি। কাল ভোর থেকেই প্র্যাকটিসে চলে আয়। ফেরার সময় শ্যামবাজারের বাসের দম বন্ধ করা ভিড়ের মধ্যে একবার আমার মনে পড়ল
দাশুদা যখন জিজ্ঞেস করলেন বংশে কেউ কখনো ফুটবল খেলেছে কিনা, তখন আমি না বলেছিলাম।